বেলের শব্দ কর্ণকুহরে পৌঁছানোর সাথে সাথে কলমের কালি থেমে গেল অরার। পরীক্ষাটা শেষ করতে ঠিক 2 ঘন্টায় সময় লেগেছে। 1 সেকেন্ড বেশিও নয়, কমও নয়। আজকের পরীক্ষার জন্য খুব একটা পড়াশোনা করতে হয়নি তাকে। 2-1 বার বইয়ের পাতায় চোখ বোলাতেই অরার কাছে মনে হয়েছে পরীক্ষায় যা আসবে তাই সে পারবে। হলো ঠিক তাই। পড়াশোনা আর কাজের বেলায় নিজের প্রতি 16 আনা ভরসা আছে অরার। আরশাদ এই সময় কথাকে নিয়ে বেড়াতে যাওয়ায় বেশ সুবিধাই হচ্ছে। নির্বিঘ্নে পরীক্ষাগুলো দেওয়া হচ্ছে। আরশাদ না থাকলেও অরার কাজ থাকে। এই যেমন পরবর্তী শুটিংয়ে শিডিউল তৈরি করা, শিডিউল অনুযায়ী কস্টিউম ডিজাইনারকে কস্টিউম জোগাড় করতে বলা। আবার যে সকল প্রযোজক পরিচালকেরা আরশাদের সঙ্গে নতুন সিনেমার ব্যাপারে মিটিংয়ে ইচ্ছুক তারাও যোগাযোগ করে অরার সঙ্গে। তাদের সঙ্গে এক দফা কথা বলে অরা আরশাদকে জিজ্ঞাসা করে তাদের সঙ্গে মিটিংয়ে সে আগ্রহী কিনা। আরশাদের তরফ থেকে সবুজ বাতি দেখা দিলে তবেই ঠিক করা হয় মিটিং। অরার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো আরশাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করা। সেলিব্রিটিরা নিজেদের চর্চায় রাখতে ব্যক্তিগত জীবনের খানিকটা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। দেশের সব থেকে বড় সুপারস্টার সেই দৌড়ে পিছিয়ে থাকবে কেন? আরশাদ নিজের ব্যক্তিগত জীবনের ছবি অরাকে পাঠিয়ে দেয়। সেগুলোই ক্যাপশন দিয়ে পোস্ট করা অরার মাথা ব্যথা। অন্যান্য ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষে নিজেদের মধ্যে খানিকক্ষণ আড্ডা দেয়, ক্যাম্পাস জুড়ে ঘুরে বেড়ায়, তৃপ্তি ভরে ক্যান্টিনে সিঙ্গারা খায়। অরার সেই সুযোগ নেই, তাকে এক্ষুনি বাসায় ফিরতে হবে। এক প্রযোজকের সঙ্গে মিটিংয়ে বসতে সম্মতি দিয়েছে আরশাদ। তার সঙ্গে মিটিংয়ের তারিখ নির্ধারণ করতে হবে। সীমা ক্লাস থেকে বেরিয়ে অপেক্ষা করছে অরার জন্য। অরা ক্লাস থেকে বেরিয়ে ক্লান্ত গলায় বলল, চাবি দে। সীমা হতাশ গলায় বলল, এখনই ফিরে যাবি? হ্যাঁ, তোকে বলেছি না কাজ আছে। একটু থেকে গেলে কি হয় ওরা? আমরা সবাই মিলে আজ মুখোশের কাজটা শেষ করব। তুই দেখবি না? দেখতেই তো চেয়েছিলাম, কিন্তু আজকের মধ্যে মিটিংটা ফিক্স না করলে স্যার আমার খবর করে দেবেন। সীমা ব্যাগ থেকে বাসার চাবি বের করে অরার হাতে দিয়ে বিরস কণ্ঠে বলল, এমন রসকসহীন মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি। আগামী সপ্তাহে আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরণ উপলক্ষে ভার্সিটিতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা গণ্যমান্য ব্যক্তিদের আগমন ঘটে সেই সময়। অনুষ্ঠানকে সামনে রেখে ভার্সিটির শিক্ষার্থীরা দিনরাত কাজ করছে। সীমাও তাদের মধ্যে একজন। স্বেচ্ছাসেবক দলে নিজের নাম দেওয়ার পর থেকে দিনরাত এক করে সেবা দিয়েই যাচ্ছে। অরাকে কয়েকবার জোরাজুরি করা হয়েছিল। বেচারি কাজের পর পড়াশোনা সামলাতেই হিমশিম খায়, সে আবার স্বেচ্ছাসেবী হবে কি করে? অরা ক্যাম্পাস থেকে মূল দরজার কাছে যাবে এমন সময় তার পথ আটকালো খুব কাছ থেকে ভেসে আসা এক কণ্ঠস্বর। ওরা ওরা দাঁড়াও। পেছনে ফিরে তাকাতেই গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল অরার। সাবের এই ছেলেটার কারণে আজকাল ভার্সিটিতে আসাও দুর্বিষহ হয়ে পড়েছে। যখন তখন পথ আটকে বলবে, আমাকে আরেকটা সুযোগ দাও ওরা। সুযোগ যেন ছেলের হাতের মোয়া চাইলো আর পেয়ে গেল। সাবেরের অনাকাঙ্ক্ষিত ডাকটা গায়ে না মেখে ওরা এগিয়ে গেল সামনের দিকে। এই ছেলেটাকে ভদ্রভাবে বহুবার বোঝানোর চেষ্টা করেছে ওরা। অনেকবার তাকে বলা হয়েছে এভাবে হুটহাট বিরক্ত না করতে। কথাগুলো সম্ভবত তার কর্ণকুহরে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সে কারণেই বারবার উড়ে আসে বিরক্ত করতে। এমন মানুষকে এড়িয়ে চলাই সর্বোত্তম। অরার পিছু নিয়ে সাবের ছুটতে ছুটতে একেবারে তার কাছে চলে এসেছে। অনবরত ডেকেই যাচ্ছে তার নাম। অরা এমন একটা ভাব করলো যেন তার পেছনে কেউ নেই। সাবের এবার এমন একটা কাজ করলো যার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। সাবের অরার হাত ধরে টেনে বলল, ওরা একটা বার আমার কথা শোনো। অরার মাথায় যেন রক্ত উঠে গেল। কানের দুপাশ থেকে ইতিমধ্যে বাষ্প বের হতে শুরু করেছে। অগ্নিদৃষ্টিতে তাকালো সাবেরের দিকে। এমনিতেই অরা খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, তবে কোনো কারণে তাকে রাগিয়ে দিলে আর রক্ষা নেই। অরা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কড়া গলায় বলল, এই তোমার সাহস কি করে আমার হাত ধরার? মিশ্রভাষী অরার এমন কণ্ঠস্বর শুনে সাবের কিছুটা হকচকিয়ে গেল। ইতস্তত করে বলল, না মানে ওরা। না মানে কি? তোমাকে কখনো কিছু বলি না তাই বলে ভেবেছো লিমিট ক্রস করে যাবে? কি বলার জন্য পথ আটকেছো তুমি? সুযোগ চাওয়ার জন্য? কোনো সুযোগ তুমি পাবে না, কারণ তুমি বিশ্বাসঘাতক, আর আমি বিশ্বাসঘাতকদের ঘৃণা করি। ওরা বিশ্বাস করো, ওরা শুধুমাত্র একটা ভুল ছিল। অরা কঠিন গলায় বলল, আমার কি মনে হয় জানো, তুমি এখনো নাটক করছো আমার সঙ্গে, অনুতপ্ত হওয়ার নাটক। মনে মনে এখনো তুমি আমাকে কাজে লাগিয়ে ভালো একটা চাকরি পেতে চাও, তাই না? না ওরা কখনো না। আমার অত ক্ষমতা নেই সাবের, আমি চাইলেই কাউকে ভালো চাকরি দিতে পারি না। কথাটা মাথায় রেখে আমাকে বিরক্ত করা বন্ধ করো প্লিজ। ফার্দার যদি তুমি আমার সামনে পড়ো তাহলে অথরিটির কাছে তোমার নামে কমপ্লেইন করতে বাধ্য হব আমি।
ওরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিকশায় উঠে বসে। রাগে এখনো তার গা থরথর করে কাঁপছে। সারা জীবন মেয়েটা নিজের উপর হওয়া অন্যায়গুলো মুখ বুজে সহ্য করে গেছে, প্রতিবাদ করেনি, কিংবা হয়তো প্রতিবাদ করার মতো সাহস করে উঠতে পারেনি। সেই থেকে বদভ্যাস হয়ে গেছে। এখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার অভ্যাস রয়ে গেছে তার মধ্যে। তবে আর নয়, আজকের মতো করে জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রতিবাদ করতে হবে তাকে। দুনিয়াকে বুঝিয়ে দিতে হবে ওরা সর্বংসহা কোমল পদ্মফুল নয়। নিজের উপর হওয়া অন্যায়কে এক মুহূর্তের জন্য প্রশ্রয় দেবে না সে। তেজি সূর্যের মতো সেও জ্বলে উঠে আলো ছড়াতে পারে বহুদূর। বাসায় ফিরে ব্যাগ থেকে ফোনটা বের করতেই চিন্তার ভাঁজ পড়ল ওরার কপালে। নওশিনের মিসড কল। ওরা বেশি কিছু চিন্তা না করে কল ব্যাক করলো। দু একটা রিং বাজতেই কল রিসিভ করে নওশিন অপর প্রান্ত থেকে বলল, ওরা তোমাকে ফোন করেছিল কিছুক্ষণ আগে। ওরা বিনয়ী গলায় বলল, সরি ম্যাম, আমি ক্লাসে ছিলাম তাই ফোনটা সাইলেন্ট করা ছিল, আর তাই আমি শুনতে পাইনি। আরে বাবা, কোনো ব্যাপার না। তোমার ক্লাস কি শেষ হয়েছে? এখন কথা বলা যাবে? জি ম্যাম, আমি বাসায় ফিরে এসেছি, আপনি বলুন। নওশিন উদ্বিগ্ন গলায় বলল, সে সকাল থেকে কথাকে ফোন করছি, মেয়েটা ফোন রিসিভ করছে না। ওখানে এখন তো রাত, ঘুমিয়ে পড়লো কিনা কে জানে। চিন্তা হয় না বলো? জি ম্যাম, চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। তুমি একটু সাদকে ফোন করে কথার খোঁজ নেবে প্লিজ। ওরা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি এক্ষুনি স্যারকে ফোন করছি। দুজনের মধ্যকার এই যোগাযোগের মাধ্যম হতে আর ভালো লাগে না ওরার। এই সবই আরশাদের পাগলামি। ডিভোর্স তো রোজ রোজ কত মানুষেরই হচ্ছে, তাই বলে কি প্রাক্তন স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলা যাবে না? কথাকে নিয়ে সেই যুক্তরাষ্ট্রের ছুটি কাটাতে গেছে আরশাদ। মায়ের মন তো সন্তানের জন্য চিন্তায় আচ্ছন্ন থাকবে। সন্তান নিজ থেকে এতটা দূরে অবস্থান করছে বলে চিন্তার গভীরতাটা আরেকটু বেশি। কথার কাছে নিজস্ব একটা ফোন আছে ঠিকই, তবে সবসময় সে ফোনের কাছে থাকা হয়ে ওঠে না তার। মা ফোন করলে তাই অনেক সময় চোখে পড়ে না। আরশাদ কি পারে না এই সময়টা নওশিনের অশান্ত হৃদয়কে শান্ত করতে? ফোন করে বলতে, ঠিক আছে। 3 অক্ষরের এই বাক্যটা বললে নিশ্চয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু আরশাদ তো আরশাদই। জেদের প্রশস্ত প্রাচীর ভেঙে এপারে আসা তার পক্ষে যেন অসম্ভব। অতীতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে অনবরত পা দুলিয়ে যাচ্ছে নওশিন। তার পা দোলানোর গতি কাগজে কলমে হিসাব করলে হবে মিনিটে 99 বার। নায়িকা হওয়ার সুবাদে সেই অভ্যাস ত্যাগ করে তাকে বড় বড় নোখ রাখতে হয়েছে। তবে আজ হঠাৎ পুরনো এই বদভ্যাস ফিরে এসেছে। নিজের অজান্তেই ডান হাতের নখগুলো কামড়াচ্ছে নওশিন। ঘড়িতে বাজছে কাটায় কাটায় 1:30। এই গভীর রাতে ব্যস্ততম ঢাকা কেমন যেন নিশ্চুপ হয়ে ওঠে। দিনের অন্যান্য সময় এই বসার ঘরে বসলে রাস্তা থেকে নানান শব্দ ভেসে আসে। কখনো হকারদের হাঁকডাকার শব্দ, রিকশার বেলের শব্দ, গাড়ির হর্নের শব্দ। এখন কোনো শব্দই আসছে না। চারিদিকে পিনপতন, নীরবতা। নওশিনের চোখে এক ফোঁটাও ঘুম নেই। কথার সঙ্গে রাত জাগতে জাগতে তার চোখ থেকে ঘুমটুম সব উড়ে গেছে। আশ্চর্যজনকভাবে কথা আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। জীবনের এই প্রথম 11 মাসে মেয়েটা কখনো রাত 3টার আগে ঘুমায়নি। নওশিন দুশ্চিন্তায় অস্থির হয়ে অপেক্ষা করছে আরশাদের জন্য। ছেলেটাকে সে কখন থেকে ফোন করে যাচ্ছে, রিসিভ করার কোনো নামগন্ধ নেই। আরশাদ ঠিক আছে তো? দুশ্চিন্তার প্রবল স্রোত বয়ে গেল নওশিনের গা বেয়ে। নওশিন ওড়না দিয়ে সাবধানে কপালের ঘাম মুছল। ঠিক তো অবশ্যই আছে। শুটিং থাকলে আরশাদ এমন রাত করে বাড়ি ফিরে, এ আর নতুন কি? তবুও কেন দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে তার সমস্ত অন্তরাত্মা? এত সব চিন্তার ভিড়ে হঠাৎ নওশিন সম্বিত ফিরে ফেল কলিং বেলের আওয়াজে। এক মুহূর্ত অপচয় না করে সে ছুটে গিয়ে দরজা খুলল। দরজার ওপারেই দাঁড়িয়েছিল তার কাঙ্ক্ষিত মানুষটা। আরশাদকে দেখতে আজ বেশ ক্লান্ত লাগছে। মনে হচ্ছে যেন বেচারার শরীরের এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। তবুও সারাদিন পর নওশিনের মুখটা দেখে ঠোঁটে জোরপূর্বক হাসি টানল আরশাদ। নওশিনকে জড়িয়ে ধরে কোমল গলায় বলল, এখনো জেগে আছো তুমি? নওশিন আকস্মিক আলিঙ্গনে কোনো প্রকার সাড়া না দিয়ে বলল, কোথায় ছিলে তুমি? আরশাদ নওশিনকে ছেড়ে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এটা কি ধরনের প্রশ্ন? তুমি খুব ভালো করেই জানো আমি কোথায় ছিলাম। দরজাটা ধাম করে বন্ধ করে দিয়ে নওশিন কড়া গলায় বলল, সাত, তোমার শুটিং 10টায় শেষ হয়েছে। মোবাইল থেকে ঢাকায় ফিরতে 3 ঘন্টা লাগে নৌসিন, এটা তোমার জানার কথা। হঠাৎ এসব জিজ্ঞাসা করছো কেন? কারণ তুমি আপনাকে ইগনোর করছো। আরশাদ হতবাক গলায় বলল, আমি? হ্যাঁ তুমি, কোনো কারণ ছাড়াই দিনের পর দিন ইগনোর করে যাচ্ছ আমাকে। আমি ফোন করলে রিসিভ করো না, টেক্সটে রিপ্লাই দাও না। কেন সাদ? আমাকে আর আগের মতো
একটু লাগে না, তাই না? আরশাদ ক্লান্ত গলায় বলল, নৌসিন, আমি প্রচণ্ড টায়ার্ড। এই মুহূর্তে তোমার এইসব কথা শুনে ভালো লাগছে না। নওশীন আক্ষেপের সুরে বলল, আমার কথা তো আর ভালো লাগবেই না। আমি তো পুরনো হয়ে গেছি। নতুন মানুষদের নতুন নতুন কথা এখন ভালো লাগবে তোমার। তুমি কি বাই এনি চান্স আমাকে সন্দেহ করছো? সন্দেহ না করার কোনো উপায় তো তুমি রাখোনি রাত। তোমার সব সময় বাইরের মানুষের জন্য, আর আমার জন্য তো তোমার কোনো সময়ই নেই। এমনটা তো ছিল না আগে। তোমার মোট সময়ের বেশি সময়ই ছিল আমার জন্য। হুট করেই তুমি বদলে গেছো। আরশাদ বিরক্ত গলায় বলল, আমি বদলে জানি নৌসিন, তুমি পাগল হয়ে যাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো আমাকে সারাদিন শুটিং করতে হয়, আর শুটিংয়ের সময় কল রিসিভ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া আমি তো এই প্রথম শুটিং করছি না, এর আগেও বহুবার শুটিং করেছি, বহুবার তোমার কল মিস করেছি। তখন তো এমন করনি তুমি। কারণ এখন আমার তোমাকে প্রয়োজন সাথ। নওশীন কথাটা বলার সঙ্গে সঙ্গে দোতলায় উঠে গেল। আরশাদের সঙ্গে এই কথোপকথন চালিয়ে যেতে ইচ্ছে করছে না। সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে বিচিত্র এক ক্লান্তি। এই ক্লান্তি সহজে দূর হওয়ার নয়। নওশীন খুব ভালো করেই জানে আরশাদের কোনো দোষ নেই। দেশের সব থেকে বড় সুপারস্টার হওয়া মুখের কথা নয়। অবিরাম নিজের জায়গাটা ধরে রাখার জন্য পরিশ্রম করে যেতে হয় তাকে। তবে দোষটা নওশীনেরও নয়। ভালোবাসার মানুষের কাছ থেকে একটু সময় সবাই আশা করে। সে এক বিন্দু সময়ের জন্য নওশীন ছটফট করেই চলেছে। বর্তমানে রাত 10:32। বাবার গায়ের উপর হাত পা তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কথা। সাধারণত এত তাড়াতাড়ি সে ঘুমায় না। আজ সারাদিন বেচারির উপর দিয়ে প্রচুর ধকল গেছে। ক্লান্ত হয়ে তাই আগেভাগেই ঘুমিয়ে পড়েছে। সফরের তৃতীয় দিন আজ তারা ঘুরতে গিয়েছিল ডিজনি স্প্রিংসে। প্রথম দুদিন পুরোটাই ব্যয় করেছে কথার স্বপ্নের ডিজনিল্যান্ডে। নিজের সব থেকে পছন্দের চরিত্রদের সামনাসামনি দেখে এবং পছন্দের সব রাইডে চড়ে মেয়েটা যেন পাগল প্রায়। ডিজনি স্প্রিংস ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা একটি শপিং মল। মূলত বাচ্চাদের জন্য পুরো শপিং মলটা তৈরি করা হয়েছে। ডিজনির সকল কার্টুনের থিমে বাচ্চাদের পোশাক, খেলনা, খাবার আরও কত যে হাবিজাবি আছে তার হিসাব নেই। শপিং মলটা সাজানো হয়েছে ডিজনির থিমের আদলে। কথা চোখের সামনে যা পেয়েছে, যা পছন্দ করেছে তাই কিনেছে। আজ তাকে বাদশাদার ক্ষমতা যেন কারো নেই। আরশাদও আদর্শ বাবার ন্যায় পূরণ করেছে মেয়ের প্রতিটা শখ। কথার মাথায় হাত বুলিয়ে দিল আরশাদ। মেয়েটা সর্বক্ষণ তার আশেপাশে থাকলে ভালোই হতো। তার অশান্ত হৃদয়টা শান্ত থাকার একটা উপায় খুঁজে পেত। আরশাদ চাইলেই পারত ডিভোর্সের সময় কথার কাস্টডির আপিল করে মেয়েকে নিজের কাছে রাখতে। তবে তাতে কেবলই তিক্ততা বাড়ত মেয়ের জীবনে। মাকে ছাড়া একটা সন্তানের জীবন অপূর্ণ, এ সত্য আরশাদও স্বীকার করে। একটা মেয়ে মা হয়ে যাওয়ার পর তার চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার সন্তান। এই যেমন কিছুক্ষণ আগে অরার ফোন এসেছিল। কথা ফোন রিসিভ করছে না বলে নওশীন চিন্তা করছে। কাস্টডি নিয়ে মেয়েকে নিজের কাছে রাখলে নওশীন নেহাত পাগল হয়ে যেত। অযথা একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার কোনো অর্থ নেই। আরশাদ এই হৃদয়হীন কাজটা করতেও চায় না। তবে ভবিষ্যতে যদি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় তবে সর্বোচ্চ হৃদয়হীন হওয়ার জন্য প্রস্তুতি তার নেওয়া আছে। মোবাইল স্ক্রিনের উপর ভেসে উঠেছে অপরিচিত একটা নাম্বার। এ আর নতুন কিছু নয়। আরশাদের ম্যানেজার হওয়ার সুবাদে দিনে হাজারটা অপরিচিত ফোন রিসিভ করতে হয় অরাকে। ইন্ডাস্ট্রিতে সেলিব্রিটিদের ফোন নাম্বার যেন হাওয়ায় ভেসে বেড়ায়। কোনো পরিচালক বা অ্যাসিস্ট্যান্টের কাছে চাইলেই পাওয়া যায় পছন্দের সেলিব্রিটির নাম্বার। আরশাদ সেদিক থেকে একেবারেই ব্যতিক্রম। তার ব্যক্তিগত নাম্বার খুব বেশি সংখ্যক মানুষের কাছে নেই। তার সঙ্গে যোগাযোগ করতে হলে যোগাযোগ করতে হবে অরার সঙ্গে। আজ না জানি কোন নতুন পরিচালক ফোন করেছে, কিংবা হয়তো কোনো প্রযোজক। একটা সময় ছিল অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে গেলে অরার বুক কাঁপত। মনে মনে সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যেত। অথচ সেই অরাকে আজ দিনে কত শত অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে হয়। আমরা যে জিনিসটাকে সব থেকে বেশি ভয় করি সেই জিনিসটাকেই একসময় আপন করে নিতে হয়। অদ্ভুত ব্যাপার। বিরক্ত ভঙ্গিতে ফোন রিসিভ করলো অরা। অপর প্রান্ত থেকে শোনা গেল ভারী পুরুষ কণ্ঠস্বর। হ্যালো, কেডা? বিরক্তিতে দাঁতে দাঁত চেপে অরা বলল, আপনিই তো ফোন করলেন, জানেন না কাকে ফোন করেছেন? এটা কি আখির নাম্বার? অরার গা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল। আখি, এই নামে তাকে এখন আর কেউ ডাকে না। অরা তো প্রায় ভুলতেই বসেছে। একটা সময় তার নাম ছিল অন্য কিছু। নিজের ভিতরে বাস করতে থাকা ওই মেয়েটাকে তো সে কবে মেরে ফেলেছে নিজ হাতে। অরা কম্পিত স্বরে বলল, না, এইখানে ওই নামে কেউ থাকে না। আপনি আর এই নাম্বারে ফোন করবেন না। অরা কলটা কাটতে যাবে ঠিক তখনই লোকটা বলে উঠল, শুনেন, আমি আকি চাচা। ওরে বলিয়েন, ওর ভাবে গত বছর মারা গেছে। এই 1 বছর আকির মেলা খোঁজাখুঁজি করেছি, শেষে এই নাম্বারটা পাইলাম। ওরে বলিয়েন একবার গ্রামে আসা
বাপের কবর জিয়ারত করিয়া যাইতে, মাইয়া হইয়া বাপের কবর জিয়ারত করব না, এইটা কেমন কথা? অপর প্রান্ত থেকে কলটা কেটে গেল। থ হয়ে বসে রইল ওরা। তার হৃদস্পন্দনের গতি ক্রমেই বেড়ে যাচ্ছে। মাথাটা কেমন যেন ভনভন করছে। ওরা বুঝতে পারছে না তার কেমন অনুভব করা উচিত। তার কি কষ্ট পাওয়া উচিত, নাকি এত বড় একটা খবর গায়ে না মেখে ফিরে যাওয়া উচিত নিজ জীবনে? বাবা নামক মানুষটাকে প্রায় ভুলতে বসেছিল ওরা। বাবা তাকে কোনোদিনও সন্তান হিসেবে ভালোবাসেনি। দায়িত্ব পালনের জন্য নিজের কাছে রেখেছেন ঠিকই, তবে একটা সময় পর স্বার্থের বশীভূত হয়ে নিজের মেয়েকে পর করে দিতে চেয়েছেন। এতগুলো বছর ধরে ওই মানুষটার উপর প্রচুর ক্ষোভ জমা পড়েছে। বাবা চাইলেই পারতেন ওরার জীবনে শান্তির আঁচ এনে দিতে, চাইলেই পারতেন নতুন মায়ের অত্যাচার থেকে তাকে রক্ষা করতে, কিন্তু তিনি সেসব কিছুই করেননি। নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছেন সারা জীবন। এত বছরের এত জমে থাকা ক্ষোভ সব যেন নিমিষে উধাও হয়ে গেল। ভেতর থেকে কিছু একটা যেন এসে বারবার ওরাকে বলছে একটাবার গিয়ে বাবার কবরের সামনে দাঁড়াতে। মানুষটা সেই কবে চলে গেছে, শেষবার দেখার সুযোগ তো হলো না। পুকুর ঘেরা অপরূপ সুন্দর এক রিসোর্টে আজ শুটিং হচ্ছে। এই মুহূর্তে শট চলছে রিসোর্টে মূল দরজার সামনে। ওরা এতক্ষণ আরশাদের গ্রিন রুমে বসে জরুরি ফোন কলগুলো সারছিল। আচমকা চাচারি কলটা এসে তার স্বাভাবিক চিন্তা ভাবনাগুলোকে স্থবির করে গিয়েছে। শট ইতিমধ্যেই শেষ হয়েছে। ক্যামেরাম্যান ব্যস্ত ভঙ্গিতে ক্যামেরা নিয়ে ছুটে গেল আরশাদের কাছে। শটটা যদি আরশাদের পছন্দ হয় তবেই সিনেমার জন্য চূড়ান্ত করা হবে। পছন্দ না হলে আবারও নতুন করে শট নেওয়া হবে। সুপারস্টারদের নিয়ে সিনেমা বানানোর এই এক জ্বালা। পরিচালকদের কথার কোনো মূল্যই থাকে না সেটে। আরশাদ তার চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ডান হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট জ্বালিয়ে রেখেছে, কিন্তু মুখে দিচ্ছে না। তার চোখ দুটো সানগ্লাসের আড়ালে ঢেকে যাওয়ার কারণে ঠিক বোঝা যাচ্ছে না তার মুখভঙ্গি। ওরা এসে দাঁড়ালো আরশাদের পাশে। ওরার চোখে মুখে কেমন উদ্ভ্রান্তের ভাব। আরশাদ ইশারায় ক্যামেরাম্যানকে যেতে বলল, যার অর্থ শট তার পছন্দ হয়েছে। ওরা ইতস্তত করে বলল, স্যার একটা কথা। আরশাদ মোবাইলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বলো। আমার ছুটি লাগবে কবে? আজকে। আরশাদ বিরক্ত গলায় বলল, হোয়াট ননসেন্স! তুমি জানো না একদিনের নোটিশে আমি ছুটি দিতে পারবো না? জানো না? ওরা অস্পষ্ট গলায় বলল, একটা ইমার্জেন্সি হয়ে গেছে স্যার। সব তোমার ফাঁকিবাজি। এমার্জেন্সি আবার কি? ওরা ক্লান্ত গলায় বলল, আমার বাবা মারা গেছে স্যার, যদিও 1 বছর আগে, কিন্তু আমি আজ জানতে পারলাম। আরশাদের মুখভঙ্গি নিমিষেই বদলে গেল। সকল কাঠিন্য গাম্ভীর্য উবে গিয়ে জায়গা করে নিল করুণা। আরশাদ কিছু একটা বলতে যাবে, তার আগে ওরা ব্যস্ত গলায় বলল, থাক স্যার, আমি অন্য আরেকদিন চলে যাব। আরশাদকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওরা সরে এলো। মূলত তার চোখ ভর্তি জল চলে এসেছে। যে কোনো সময় তো বেয়ে পড়বে তার নরম গাল বেয়ে। গোটা পৃথিবীর কাছে ওরা নিজেকে উপস্থাপন করে একজন সাহসী মেয়ে হিসেবে। সাহসী মেয়েদের চোখে জল মানায় না। দীর্ঘক্ষণ জলের দিকে তাকিয়ে রইল ওরা। অশান্ত হৃদয় ক্রমেই শান্ত হতে শুরু করেছে। তার মনের মাঝে সেই অদ্ভুত অনুভূতি এখনো রয়ে গেছে। ওরা এখনো বুঝতে পারছে না বাবার মৃত্যুতে তার কেমন অনুভব করা উচিত। চোখের জল সাবধানে মুছে নিয়েছে বহু আগেই, তবুও কান্না পাচ্ছে, তবে কাঁদতে ইচ্ছা করছে না। এই অদ্ভুত অনুভূতিকে কি নামে প্রকাশ করা যায় কে জানে। হঠাৎ আরশাদ এসে বসলো অরার পাশে। বস এসে বসায় স্বভাবতই সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াতে যাবে অরা, ঠিক তখনই আরশাদ ইশারায় বসে থাকতে বলল তাকে। অরা বসে ঠিকই রইল, কিন্তু তার মনের মাঝে একরাশ অস্থিরতা। নীরবতা ক্রমেই অস্থিরতা বাড়িয়ে দেয়। নীরবতা ভঙ্গ করে আরশাদ হঠাৎ বলল, আমার সঙ্গে তোমার অনেক মিল, জানো ওরা? কথাটার অর্থ বুঝতে না পেরে অরা বলল। আরশাদ শান্ত গলায় বলল, জি স্যার। আমার বাবা ছোটবেলায় আমাকে ফেলে চলে যায়। গল্পটা কি তুমি জানো? অরা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যেমন তোমার বাবাকে সহ্য করতে পারো না, আমিও ঠিক তাই। ঘৃণা করতাম আমি আমার বাবাকে, হয়তো এখনও করি। তখন আমার প্রহর সিনেমাটা শুটিং চলছিল। হঠাৎ একটা ফোন আসলো, বাবা নাকি মারা গেছে। 1 সেকেন্ডের মধ্যে আমার সব রাগ ঘৃণা সব উঠে গেল। চোখের সামনে বারবার তার মুখটা ভেসে আসছিল। আমার কিন্তু তখনও বাবার চেহারাটাও মনে নেই, আবছা আবছা মনে আছে। আমি যেখানে আমার বাবাকে সব থেকে বেশি ঘৃণা করতাম, সেই আমি বাবার মৃত্যুর পর সব কিছু ফেলে রেখে ছুটে যাই অস্ট্রেলিয়াতে। ফেলে আসা স্মৃতিগুলো যেন স্পষ্ট ভেসে উঠছে আরশাদের চোখে। ওই চোখ দুটোর দিকে তাকালেই দেখা মিলবে তার ফেলে আসা দিনগুলোর। অরা সাবধানে চোখের জল মুছে বলল, আমার বাড়ি থেকে পালিয়ে আসার পর আমি কখনো বাবার মুখোমুখি হতে চাইনি। তার কারণেই তো আমার জীবনটা এত এলোমেলো হয়ে যায়।
সে চাইলেই আমার ছোটবেলাটা আরো সুন্দর হতে পারতো, কিন্তু সে চায়নি। আরশাদ অবাক হয়ে লক্ষ্য করলো অরা কাঁদছে, নিঃশব্দে কান্না। আরশাদ জানে তার ম্যানেজার নিতান্তই বাচ্চা একটা মেয়ে। বাচ্চা মেয়ে হওয়া সত্ত্বেও বাচ্চা মিললেশ মাত্র কোনোদিনও দেখেনি তার মাঝে, আজ দেখছে। অরা এবার চোখের জল মোছার কোনো প্রকার চেষ্টা না করে বলল, আমিও তো আমার বাবাকে ঘৃণা করি স্যার, তবু কেন তার কাছে যেতে ইচ্ছে করছে? আরশাদ দৃঢ় গলায় বলল, তুমিও যাও ওরা, কিন্তু স্যার। যাও তুমি। রক্তের সম্পর্কগুলো এমনই হয়। তুমি সব কিছু ছেড়ে আসতে পারলেও এই বন্ধন কখনো ছিঁড়তে পারবে না। একটা কাপড়ের টুকরা হাত দিয়ে ছিঁড়তে চাইলে কী হবে জানো? কাপড়টা ছিঁড়বেই ঠিকই, কিন্তু সমানভাবে না। শুকনো শুকনো সুতা কাপড়ের শেষ ভাগে ঠিকই রয়ে যাবে। মানুষও ঠিক তেমন, কেউ রক্তের সম্পর্ক একবারে ভেঙে ফেলতে পারে না। চোখের জল মুছে আরশাদের দিকে নিষ্পলক তাকিয়ে রইল অরা, যেন কথাগুলো বেশ কঠিন হয়ে গেছে তার জন্যে। কথার অর্থ উদ্ধারের চেষ্টায় অরা এখনো মগ্ন। আরশাদ বলল, তুমি যাও, ফিরে আসার জন্যে তাড়াহুড়ো করতে হবে না। বাকি কাজগুলো মেহেদিকে বুঝিয়ে দিয়ে অরা বেরিয়ে গেল। তবে তার এই ঘটনাটা গভীর ছাপ ফেলল আরশাদের মনে। সে অরাকে চেনে নিতান্ত রোবট প্রকৃতির একটা মেয়ে হিসেবে। সকাল থেকে রাত অবধি কাজ ছাড়া অন্য কোনো ভাবনা নেই, কিন্তু আজ একেবারে ভিন্ন রূপে ধরা দিল অরা। যার অনুভূতি আছে, যে কাঁদতে জানে, যার আপনজনের প্রতি রয়েছে এক অদৃশ্য টান। আপনজন নিয়ে অরাকে দীর্ঘ লেকচার দিলেও আরশাদের নিজেরই আপনজনদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনজন বলতে তার কে আছে? কথা, আপা আর মা, আর তো কেউ নেই। আছে কথার সঙ্গে না হয় দিনে বেশ কয়েকবার কথা হয়, কিন্তু বাকি দুজনের সঙ্গে? আপা ফোন করলে হাজারো বিরক্তি নিয়ে রিসিভ করলেও মায়ের সঙ্গে কথা হয় না বহুদিন। আরশাদ ইচ্ছে করেই মায়ের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে রেখেছে। আপনজনদের উপর অভিমানের পাহাড় তৈরি করতে নেই। একদিন তারা হুট করে চলে গেলে মনের মাঝে আক্ষেপ জমে যায়, অতঃপর নিজেকেই কষ্ট পেতে হয়, যেমন অরা পাচ্ছে। বহু ভাবনা চিন্তার পর আরশাদ সিদ্ধান্ত নিল আজ একবার মাকে ফোন করবে। তবে সমস্যা একটাই, মাকে ফোন করলে আবারও মনে পড়ে যাবে সেই দিনটার কথা। সেই দিনের প্রতিটা সেকেন্ডের ঘটনা আজও স্পষ্ট মনে আছে, মস্তিষ্কে দৃঢ়ভাবে গেঁথে আছে। মাকে অবশেষে ফোনটা করেই ফেলল আরশাদ। দুটো রিং বাজার পর অপর প্রান্ত থেকে রিসিভ হলো, তবে কোনো প্রকার কথা শোনা যাচ্ছে না। মা হয়তো অবিশ্বাসে স্তব্ধ হয়ে বসে আছেন। নীরবতা ভঙ্গ করার দায়িত্বটা নিজ কাঁধে নিয়ে আরশাদ স্বাভাবিক গলায় বলল, কেমন আছো মা? সেলিনা হক হতবাক গলায় বললেন, আরশাদ, বাবা তুই আমাকে ফোন করেছিস? সত্যিই তুই আমাকে ফোন করেছিস? কেন, ফোন করতে পারি না? অবশ্যই পারিস বাবা। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। তোমার শরীর ঠিক আছে? এই তো বাবা, শরীর আলহামদুলিল্লাহ ঠিক আছে। তুই ভালো আছিস তো আরশাদ? আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হুম, আমি ভালোই থাকি। সেলিনা হক তৃপ্ত গলায় বলল, সেই দোয়াই তো সবসময় করি বাবা, তুই ভালো থাকলেই আমি ভালো থাকি। আমার দিদিভাই কেমন আছে? কথা ভালো আছে মা, কিছুদিন আগেও নিয়ে বের হয়েছিলাম। শুনেছি, ওরা বলেছে। চুপ করে রইল আরশাদ। দীর্ঘদিন মায়ের সঙ্গে কথা না বলে কেমন বদভ্যাস হয়ে গেছে। কুশল বিনিময়ের পর আর কোনো কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেলিনা হক ইতস্তত গলায় বললেন, আরশাদ, হুম। খানিকক্ষণ চুপ করে থেকে সেলিনা হক কম্পিত স্বরে বললেন, তুই কি এখন আমার উপরে রাগ করে আছিস বাবা? আরশাদ ক্লান্ত গলায় বলল, আমি জানি না মা, আমি কারোর উপরে রাগ করে আছি, কারো উপরে নেই, নিজেই বুঝতে পারি না। আমি তো তোকে বলেছি আমার ভুল হয়ে গেছে, মস্ত ভুল। আমি পুরো ঘটনা জানতাম না, জানলে কি আর তোকে এত জোরাজোরি করি? এইসব কথা থাক মা, পুরোনো জল ঘোলা করে লাভ নেই। সেলিনা হক উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, আরশাদ, কোনো কিছুই কি আর আগের মতো হবে না? আরশাদ কিছুটা আক্ষেপ আর কিছুটা রাগ মিশ্রিত গলায় বলল, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? সব কিছু আগের মতো করে ফেলতে? সেলিনা হক এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। শুধু শুধু প্রসঙ্গটা টেনে এনে ছেলেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তার কৌতূহল চলে গেল আরশাদের কর্মজীবনের দিকে। পরদিন ভোর 6:08, বাবার কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। হাত পা ক্রমেই কেঁপে উঠছে। একই সঙ্গে অনেকগুলো অনুভূতি অনুভব করতে পারছে সে। কষ্ট হচ্ছে বাবার চলে যাওয়াতে, রাগ হচ্ছে নিজের উপরে এত অন্যায়ের পরও বাবাকে নিয়ে কষ্ট পাওয়ার জন্যে, অনুতাপ হচ্ছে মৃত্যুর এতগুলো দিন পর কবরের কাছে আসায়। সীমা অরার পাশে এসে দাঁড়ালো। প্রিয় বান্ধবীকে এত লম্বা পথে একা ছাড়েনি মেয়েটা। সীমা শান্ত ভঙ্গিতে বলল, ঘরে তালা দেওয়া, খোঁজ নিয়ে আসলাম তোর সৎমা এখানে আর থাকে না, ছেলেদের নিয়ে বাপের বাড়ি চলে গেছে। অরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ভালোই হলো, ওনাকে ফেস করার কোনো ইচ্ছেই নেই আমার। তুই ঠিক আছিস তো ওরা? ঠিক আছে। কথাটা ভুল বলা হলো। এতটা বেঠিক অরায় জীবনে কোনোদিনও হয়নি। অরা থেমে থেমে বলতে লাগলো, বাবাকে কবর দেওয়া হয়েছে
দাদির কবরের পাশে। আগে এখানে একটাই কবর ছিল। মাঝে মাঝে গভীর রাতে আমি হারিকেন নিয়ে ঠিক এই জায়গাটাই এসে পড়াশোনা করতাম। অনেকেই কবরের আশেপাশে ভিড়তে ভয় পায়, তাদের গা ছমছম করে, কিন্তু আমি নির্ভয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। মনে হতো দাদি আমার পাশেই আছে, অথচ আমার দাদিকে কিন্তু আমি কোনো দিনই দেখিনি। জানিস, আমার জন্মের অনেক আগে সে মারা যায়, তবুও অদ্ভুত একটা টান অনুভব করতাম। তো স্যার এই টানের কথা বলেছিলেন। সীমা কোমল গলায় বলল, বাবার মৃত্যুর খবর তুই না জানলেই ভালো হতো, তাই না রে? অরা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, না, ভালো হয়েছে জেনেছি। আখির গল্পটা আমার কাছে অপূর্ণ হয়েছিল। এখন ওর গল্পে একটা ফুল স্টপ বসাতে পারবো। এখানে কয়েকটা দিন থেকে যাবে, তোর ভালো লাগবে। আমি শুধু আজকে ছুটি নিয়ে এসেছি। সীমা আক্ষেপ জড়িত গলায় বলল, তুই এমন কেন ওরা? সারাক্ষণ কাজ কাজ করিস কেন? ওই যে বললাম, আখি তারা কাজে ডুবে থাকলে ওর উপর হওয়া অন্যায়গুলোর কথা বলতে পারি। স্যার, একটা কথা ছিল। ভয়ে ভয়ে বলল অরা। আরশাদ সবই স্ক্রিপ্টটা নিয়ে বসেছিল। এই ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হওয়ার জন্য ভালো অভিনেতা হওয়ার প্রয়োজন নেই। কেউ অতি অখাদ্য অভিনয় করেই হয়ে যেতে পারে সুপারস্টার। ভাগ্যক্রমে আরশাদের নাম সেই তালিকায় নেই। অভিনয়ের ব্যাপারে তার বেশ কড়াকড়ি। শুটিংয়ের আগে যেসব দৃশ্য ধারণ করা হবে সেগুলোর সংলাপ নিয়ে নিজের মস্তিষ্কে গবেষণা চালায় কিছুক্ষণ। সেই কাজে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হলে বিরক্তির সীমা থাকে না তার। ওরা যেমন ব্যাঘাত ঘটালো। ওরা কারণ ছাড়া কাজের সময় ব্যাঘাত ঘটাতে আসবে না জেনেই আরশাদ বিরক্ত গলায় বলল, বলো। ওরা ইতস্তত করে বলল। জরুরি কথা। আরশাদ গলার স্বরে দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ বলো। ওরা তবুও ইতস্তত করে যাচ্ছে। আরশাদ সকল মনোযোগ তার দিকে দিয়ে কথাটা না শুনলে যেন অনর্থ হয়ে যাবে। আরশাদ ধাম করে স্ক্রিপ্টের পাতা বন্ধ করে গম্ভীর গলায় বলল, বসো। ওরা বসলো। তবে তার অস্থিরতা যে এখনো থামছে না। দুশ্চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কি ব্যাপার? ওরা দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যাম ফোন করেছিল স্যার একটু আগে। আরশাদ ধমকের সুরে বলল, কোন ম্যাম? তোমাকে এখানে কতবার বলেছি তোমার কোন ম্যাম নেই। আরশাদের হাজার বারণ সত্ত্বেও ওরা নওশিনকে ম্যাম। ডাকবেই, তবে এই মুহূর্তে সেটা সম্বোধন না করাই যৌক্তিক হবে। ওরা এমন একটা কথা বলতে যাচ্ছে যা শোনার পর আরশাদের রাগ হবে তুঙ্গস্পর্শী। অযথা সে রাগের আগুনে ঘি ঢেলে দেওয়ার কোনো মানে হয় না। ওরা শুকনো ঢোক গিলে বলল, স্যার উনি ফোন করে বললেন উনি নাকি বিদেশে চলে যাবেন। বিদেশে চলে যাবে মানে? মানে কানাডায় ওনার মায়ের কাছে। গতকালই ভিসা পেয়েছেন, আগামী 6 মাস সেখানেই থাকবেন। আরশাদ বিরস গলায় বলল। তাতে আমার কি? ওরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুকনো গলায় বলল, কথা কেউ তার সাথে নিয়ে যাবেন স্যার। আরো কয়েক মুহূর্ত কেটে গেলেও নীরবতা। আরশাদের মুখভঙ্গি দেখে ঠিক বোঝা যাচ্ছে না সে রেগে গেছে না অবাক হয়েছে। তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। এ যেন প্রবল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আরশাদ থমথমে গলায় বলল, বাহ, আমার মেয়েকে আমার পারমিশন ছাড়া আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে? ওরা চুপ করে রইল। এমন প্রশ্নের উত্তর তার কাছে না থাকাই তো স্বাভাবিক। কথা কোথাও যাচ্ছে না, সে যেখানে সে যেতে পারে, কিন্তু কথা আমার কাছেই থাকবে। কথার কানাডা যাওয়ার ব্যাপারে তিনি একেবারে শিওর। মূলত ওর জন্যই কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওর জন্যই মানে? ওরা থেমে থেমে বলল, কথাকে তিনি ওখানকে স্কুলে পড়াতে চান। 6 মাস ওখানে থেকে দেখবেন কথা ওই স্কুলের সঙ্গে মানিয়ে চলতে পারে কিনা। যদি পারে তাহলে। দাঁতে দাঁত চেপে চোখ দুটো বন্ধ করলো আরশাদ। তার সমস্ত শরীরের রক্ত টকবক করে ফুটছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, তবে ক্রমেই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আরশাদ তার চিরচেনা রাগী গলায় বলল, কবে থেকে চলছে সে প্ল্যানিং? মাসখানেক তো হলো স্যার। আর আমি এখন জানতে পারছি? অরার গা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল। ব্যাপারটা আগেই আরশাদকে জানানোর প্রয়োজন ছিল। ওরা ভেবেছিল শেষমেশ হয়তো নওশিন মেয়েকে নিয়ে বিদেশে পাড়ি জমানোর চিন্তাভাবনা বাতিল করবে। শুধু শুধু স্যারকে রাগিয়ে দিয়ে লাভ কি? আরশাদ ক্রুদ্ধ গলায় বলল, তুমি আগামীকাল নিজ থেকে রিজেকশন লেটার এনে আমাকে দিবে, কোনো ভুল যেন না হয়। ওরা মনে মনে দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে তাকিয়ে রইল। আরশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার লয়ারকে ফোন করে আসতে বলো, কথার কাস্টডির আপিল করব, ব্যস্ত নিতে বলো। আরশাদ নিজের ঘরে গিয়ে প্রচন্ড ভয়ানক শব্দ করে দরজা বন্ধ করে দিল। আর এদিকে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে ওরা। যদিও তার অস্থির হবার কোনো কারণ নেই। ঘূর্ণিঝড়ে সে আঘাত হানবে আরশাদের জীবনে, তবুও অস্থিরতা বেড়েই চলেছে। ওরা চুপ করে বসে রইল আরশাদের বসার ঘরে। লয়ারকে ফোন করলো না। কাস্টাডির আপিল করার সিদ্ধান্ত সে রাগের মাথায় নিয়েছে নাকি সুস্থ মস্তিষ্কে ঠিক বোঝা যাচ্ছে না। অতীতে
শূন্য দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে নওশিন। বসার ঘরের পূর্ব দিকের এই জানালাটা থেকে স্পষ্ট দেখা যায় তাদের বাগানটা। বাগানের ওপারে মূল দরজা, সেই দরজা পেরিয়েই তো আসার কথা তার অপেক্ষায় সেই কখন থেকে জানালার ধারে বসে আছে নওশিন। অপেক্ষার এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেও অপেক্ষাটা করেই যাচ্ছে। নওশিনের চোখে মুখে একরাশ হতাশা, মনে মনে কিঞ্চিত ভয়, তবে ভয়ের চাইতে হতাশার পরিমাণই বেশি। আজ কথার দ্বিতীয় জন্মদিন, বিশেষ এই দিনটা উপলক্ষে কাল সন্ধ্যায় বাড়িতে ব্যাপক আয়োজন করা হয়েছে। ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা আসবে সেই আয়োজনে। তবে প্রথম আয়োজনটা বেশ সাদামাটাভাবেই করতে চেয়েছিল নওশিন। কথার অনেক দিনের শখ তার ঘরটা বেলুন দিয়ে সাজানো থাকবে, যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু বেলুনের ছড়াছড়ি। তেমন আহামরি কোনো শখ নয়। নওশিন চাইলেই পারে সারা বাড়িটা বেলুনে মুড়ে দিতে, কিন্তু সে তা করেনি। শখটাকে জমিয়ে রেখেছিল। বিশেষ দিনে বাচ্চাদের কোনো শখ পূরণ করা হলে সেই স্মৃতি আজীবনের জন্য তাদের মনে গেঁথে যায়। নওশিন চেয়েছিল সে এবং আরশাদ একসঙ্গে বেলুন দিয়ে ঘরটা সাজাবে, কারো সাহায্য নেবে না, আর ঠিক রাত 12টার সময় সারপ্রাইজ দেবে তাদের রাজকন্যাকে। এখন বাজে রাত 1:47। সারপ্রাইজের অপেক্ষা করে করে রাজকন্যা সেই কখন ঘুমিয়ে গেছে। সে বেচারি না হয় জন্মদিন, সারপ্রাইজ এসবের কিছু বোঝে না, কিন্তু যে বুঝে ক্রমেই তার অভিমানের পাল্লা হচ্ছে ভারী। আরশাদ কি করে পারল আজকের মতো এই বিশেষ দিনটায় দেরি করতে? নওশিনের রাগ হচ্ছে না, আরশাদের উপর রাগ করার ক্ষমতা তার নেই। যা অনুভব হচ্ছে তা হলো নিখাত কষ্ট। নওশিনের চোখের সামনে মূল দরজাটা খুলে গেল। গাড়ির হেডলাইট সরাসরি এসে পড়ল তার মুখের উপরে। অবশেষে তার আসার সময় হয়েছে। অভিমানে একাকার হয়ে বসে রইল নওশিন। দরজা খুলতে উঠল না। দরজার লকের পিনকোড আরশাদের জানা আছে। বাইরে থেকে দরজা খুলতে তার কোনো অসুবিধা হবে না। দু একবার কলিং বেল বাজালো, অতঃপর বাইরে থেকে দরজাটা খুলে গেল। পারফিউমের ঝাঁঝালো ঘ্রাণ আর সিগারেটের গন্ধ একসঙ্গে ভেসে এলো ঘরে। নওশিন চোখ তুলে তাকাচ্ছে না, তবে আরশাদের উপস্থিতি অনুভব করতে তার বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। আরশাদ কিছু বলছে না, চুপ করে এসে বসলো নওশিনের পাশে। তার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বুকের কাছে ঠেকালো। কোনো একটা ভুল করে ফেললে আরশাদ এমনই করে, নিজের পক্ষে সাফাই না গিয়ে চুপচাপ নওশিনের পাশে বসে থাকে। এক পর্যায়ে নীরবতা ভঙ্গ করলো নওশিন, অভিমানী কণ্ঠে বলল, আজকেও দেরি? আরশাদ সঙ্গে সঙ্গে কোমল গলায় বলল, নৌশিন, আই এম সো সরি। তোমার সরি দিয়ে আমি কি করব? আরশাদ অনুতপ্ত গলায় বলল, আমি জানি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি শেষের শটটা এত সময় লাগবে। নওশিন আরশাদের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আর আমার মেয়ের বার্থডে, তার কোনো মূল্য নেই তোমার কাছে? অবশ্যই আছে নৌশিন, আমি অন টাইমে আসতে চেয়েছিলাম, কিন্তু শটটা শেষ হতে এত দেরি হয়ে গেল। নওশিন আক্ষেপে সুরে বলল, কত শখ করে প্ল্যান করলাম রাত 12টায় আমরা দুজন মিলে কথাকে সারপ্রাইজ দেব, কিন্তু তুমি তো আমাকে সারপ্রাইজ করে দিলে। কি হতো একটা দিন একটু তাড়াতাড়ি বাসায় এলে? অন্য কোনো দিন তো তোমার কাজের বাধা দেই না স্যার। সারাদিন তুমি শুটিং করো, রাত করে বাড়ি ফেরো, তোমার সমস্ত সময় কাজের জন্য। আমাদের জন্য তো কোনো সময়ই নেই। আরশাদ আহত গলায় বলল, আই এম সরি নৌশিন, তুমি চাইলে তো সব কিছু ঠিক করে নিতে পারি আমরা। এখন কথাকে সারপ্রাইজ দেই। কথা কোথায়? কিচ্ছু ঠিক হবে না, কথা ঘুমিয়ে পড়েছে। বেশ অনেকটা সময় চুপ করে থেকে আরশাদ ফিসফিস করে বলল, আই এম সরি নৌশিন। ছেলেটা এতবার সরি বলায় নওশিনের ভেতরকার অভিমানের বরফ ক্রমেই গলতে শুরু করেছে। তবে এ মুখভঙ্গি তা প্রকাশ করছে না, ভাবটা এমন করছে যেন আরশাদের উপর সে প্রচণ্ড রেগে আছে। নওশিন রাগী ভঙ্গিমায় বলল, সরো আমার কাছ থেকে। আরশাদ নওশিনের গা ঘেঁষে বসে বলল, সর্বনা। নওশিন ব্যর্থ হয় আক্ষেপ নিয়ে বলল, সরতে তোমাকে হবেই। আমার ভুল হয়েছে তোমাকে আশা করা। আর কোনো বিশেষ দিনে তোমার আশায় বসে থাকবো না। আমার বাচ্চাদের নিয়ে আমি সেলিব্রেট করব। বাচ্চাদের? তাড়াতাড়ি এলে কথার সাথে তুমি একটা সারপ্রাইজ পেতে, যেহেতু আসনি কোনো সারপ্রাইজও তুমি পাচ্ছ না। আরশাদ ধাঁধায় পড়ে গেল। নওশিন কি বলতে চাইছে সে খুব ভালো করে বুঝতে পারছে, আবার ঠিক পর মুহূর্তেই মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আরশাদ নওশিনের চোখের দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, নৌশিন। তার চোখে মুখে খেলে বেড়াচ্ছে একরাশ স্বপ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তরও সে আজ করতে পারছে, তবে মনে হচ্ছে যেন সেই উত্তর নওশিনের মুখ থেকে না শুনলে সে মরেই যাবে। অভিমানে আবেগে নওশিনের চোখ বেয়ে জল পড়ছে। সেই জল মোছার কোনো প্রকার চেষ্টা না করে নওশিন বলল, তুমি আবার পাপা হচ্ছ, আমি আবার মা হচ্ছি। সকাল থেকে অপেক্ষা করে আছি কখন তোমাকে খবরটা জানাবো। আর তুমি? নওশিনকে কথাটা শেষ করতে দিল না আরশাদ। তার আগেই তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। নওশিনের ঠোঁটে ফুটে উঠল সুখের প্রচ্ছন্ন হাসি। হাসিটা বজায় রেখে বলল, লাভ ইউ টু।
বাবা হওয়ার সংবাদ যে একটা ছেলের জন্য কতটা আনন্দদায়ক হতে পারে আরশাদকে না দেখলে বোঝার উপায় নেই। প্রথমবার যখন সংবাদটা পেয়েছিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ফোন করে আনন্দে আত্মহারা হয়ে জানিয়েছিল আমি বাবা হব। এবারও তাই করলো। আরশাদের চিরচেনা এই পাগলামি তাকে করে তোলে অনন্য। পাগলামির মাঝে লুকিয়ে আছে তার সরলতা। সরলতা জিনিসটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে তা একটা মানুষকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। বর্তমানে আরশাদ আগামীকাল রেজিগনেশন লেটার দিয়ে চাকরিটা ছেড়ে দিতে বলেছে ওরাকে। নেহাত রাগের মাথায় বলা। এর আগেও বহুবার রাগের মাথায় চাকরি চলে যাওয়ার হুমকি পেয়েছে ওরা। এবার সত্যি সত্যি চাকরি চলে গেলে বেঁচে যায়। অপরিচিত কাউকে নিজের চাকরি সম্বন্ধে বলতে বেশ গর্ববোধ করে ওরা। সুপারস্টার আরশাদ হকের ম্যানেজার সে, আর কজন আর আছে এত বড় চাকরি। পরিচিত, সমাজের মর্যাদা, ভালো বেতন। এই চাকরি যেমন হাজারটা সুবিধা আছে, তেমনি আছে হাজারটা অসুবিধা। কারণ এই চাকরি করতে গেলে ভেতরে ভেতরে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হবে। আগামীকাল আরশাদের শুটিং আছে, আবার আগামীকালই কথাকে গাজীপুর থেকে আনতে যাওয়ার দিন। সেই যুক্তরাষ্ট্র থেকে একসঙ্গে ঘুরে আসার পর বাবার সঙ্গে দেখা হয়নি তার। প্রতিবারের মতো ওরাই যাবে তাকে আনতে। কথার সঙ্গে সময় কাটাতে কখনোই খারাপ লাগে না ওরার। তবে সমস্যাটা বাঁধিয়েছে নওশীন। কিছুক্ষণ আগে তার ফোন এলো, খুব স্বাভাবিকভাবে বলল, ওরা, তুমি তো কাল কথাকে নিয়ে ঢাকায় যাবে, আমিও তোমাদের সঙ্গে যাব। সাদের সঙ্গে আমার জরুরি কথা আছে কিছু, কথাগুলো সামনাসামনি বলা দরকার। আমি যে যাচ্ছি এই কথাটা আবার ওকে বলো না কিন্তু। আরশাদকে যদি জানাতে না চায় তাহলে ওরাকে জানালো কেন? ওরা বেচারি এখন আগামীকাল পর্যন্ত ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগবে। ডিভোর্সের পর মাত্র 2 বার দেখা হয়েছে দুজনার। আরশাদ এক মুহূর্তের জন্য মুখোমুখি হতে চায় না তার প্রাক্তনের, অথচ আগামীকাল ঠিকই মুখোমুখি হতে হবে। ব্যাপারটা জেনে ওরা তাকে জানাচ্ছে না। ওদিকে আবার আরশাদের লয়ার শেষমেশ এসে পড়েছে। বসার ঘরে চলছে দীর্ঘ কথোপকথন। কথার কাস্টডি আপিলের সিদ্ধান্তে আরশাদ পুরোপুরি অনড়। কোনো ক্রমেই তার সিদ্ধান্ত পরিবর্তনের উপায় নেই। এই বিষয়টা নওশীনকে জানানো দরকার, ওরা জানাচ্ছে না। অপরাধবোধ দুদিক থেকেই তাকে শেষ করে দিচ্ছে। সব দায়িত্ব তার উপরই ছেড়ে দেওয়া হয়েছে কেন কে জানে। এই দুজন নিজেরা নিজেদের মধ্যে কথা বললে আজই দুর্দশায় পড়তে হতো না। হতাশায় গা জ্বলে যাচ্ছে ওরার। মনে মনে কালকের দিনটার জন্য প্রস্তুতি নিতে হবে। কাল যে তার উপর দিয়ে কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বয়ে যাবে তা শুধুমাত্র ওরাই জানে। কিছুক্ষণ হলো সূর্য ডুবেছে, এখনো অন্ধকারে ছেয়ে যায়নি চারপাশ। ওরা এক এক কদম এগিয়ে যাচ্ছে, আর একটু একটু করে বেড়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। বাড়ন্ত হৃদস্পন্দনের শব্দে নিজের কানে এসে পৌঁছাচ্ছে। ওরা ডান হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে কথা। বাচ্চাদের এই এক সুবিধা, পৃথিবীতে ভয়ঙ্কর প্রলয় এসে গেলেও তার দুশ্চিন্তা করতে হয় না। ওরা কেন দুশ্চিন্তা করছে কে জানে। একটু পর আরশাদের মুখোমুখি হবে নওশীনের। মেজাজ বিগড়ে যাবে আরশাদের। এতে তার এত দুশ্চিন্তার কি আছে কে জানে। নিজেকে বারবার শান্ত করতে চেয়েও ব্যর্থ হচ্ছে ওরা। নওশীন বাড়ির কলিং বেল চাপলো। ওরা মনে মনে প্রার্থনা করছে আরশাদ যেন বাড়ি ফিরে না থাকে। যদিও এখন তার বাড়ি ফিরে আসার কথা। শুটিং শেষ হয়েছে বিকাল 5টায়। তার উপরে আবার কথার আগমন উপলক্ষে আরশাদেরও থাকবে জলদি ফেরা তাগিদ। দরজাটা খুলে গেল। ওই তো দেখা যাচ্ছে আরশাদের মুখটা। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তার চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠল। এই মুহূর্তে নির্ঘাত নওশীনকে দেখার আশা করেনি সে। কঠিন দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আরশাদ। ভেতরে ভেতরে আগ্নেয়গিরির লাভা সৃষ্টি হচ্ছে, এখন কেবল অগ্নুৎপাতের অপেক্ষা। আরশাদ কঠিন গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? নওশীন সঙ্গে সঙ্গে বলল, কেন আসতে বারণ করেছে? হ্যাঁ আছে, আমার বারণ আছে। নওশীন দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, আর সেই কথাগুলো সামনাসামনি। নওশীনকে মাঝপথে থামিয়ে দিয়ে আরশাদ বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই। কি সাংঘাতিক ব্যাপার! দুটো মানুষ এক মুহূর্তের জন্য স্বাভাবিক ভাবে কথা বলতে পারে না। আরশাদ যে কতটা রেগে গেছে আর ওরা ভালোভাবেই বুঝতে পারছে। এই রাগটাকে সে সব থেকে বেশি ভয় করে। বাবা মায়ের ঝগড়া যে কোনো সন্তানের জন্য যন্ত্রণাদায়ক। শুধু শুধু কথাকে সেই যন্ত্রণা দেওয়ার কোনো মানে হয় না। এদের কথোপকথন ঝগড়ার দিকে এগোনোর আগেই মেয়েটাকে নিয়ে সরে যেতে হবে। ওরা কথার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সোনা চলো আমরা ভেতরে যাই। কথা বাধ্যমের মতো ঘাড় কাত করে সম্মতি জানালো। ওরা তাকে কোলে নিয়ে ওই দুজনকে কাটিয়ে ঘরের ভেতর চলে গেল। নওশীন লম্বা শ্বাস নিয়ে বলল, তুমি কথার কাস্টাডির আপিল করেছো কেন? আরশাদ ভ্রু কুচকে বলল, তার কৈফিয়ত তোমাকে দিতে হবে। হ্যাঁ দিতে হবে, কারণ ও আমার মেয়ে। আমার মেয়ের জীবনে এত ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত তুমি নিয়ে নেবে আর আমি চুপ করে থাকবো? সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। তুমি কি করেছো? আমার মেয়েকে নিয়ে বিদেশে যাওয়ার আগে একবারও আমার অপিনিয়ন চেয়েছো? আমি এখন কোথাও যাইনি কথাটা শেষ করতে পারল না নওশীন। ভালোবেসে আরশাদকে। সাদ
নামটা দিয়েছিল সে, অথচ আজ নিজের দেওয়া নামেই তার ডাকতে মানা। আরশাদ বলল, সিদ্ধান্ত তো নিয়েছো, নেওনি? আমার মেয়েকে আমি একটা বেটার লাইফ দিতে চাই, ভালো স্কুলে পড়াতে চাই। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, বেটার লাইফের জন্য কানাডা যেতে হবে কেন? এদেশে কেউ কোনোদিন বেটার লাইফ পায়নি? এদেশে কোনো ভালো স্কুল নেই? নওশীন দীর্ঘশ্বাস ফেলে বলল। ওই বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আরশাদ সঙ্গে সঙ্গে বলল, কেন বলবে না? কথা বলতেই তো এসেছো। দেখো, কাস্টাডি আপিল করার চিন্তা ভাবনা করে তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। 18 বছর আগে পর্যন্ত একটা মেয়ের কাস্টাডি তার মাই পায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ বাঁকা হাসি হেসে বলল, আর বাবা যদি উপযুক্ত কারণ দেখায়, যে কারণের ভিত্তিতে আগামী 7 জন্মেও মেয়ের কাস্টডি পাওয়া উচিত নয়, তখন দেখাবো কারণ। নওশীন ঢোক গিলে বলল, তুমি আমাকে এভাবে ভয় দেখাতে পারো না। ভয় তো অলরেডি পেয়ে বসে আছো। সত্যি করে বলে তো, কেন পালাচ্ছ কানাডায়? আবার ড্রাগস ধরেছো নাকি? নওশীন উঁচু গলায় বলল, স্টপ ইট। আই উইল, যদি না তুমি সত্যিটা বলো। আমি কোথাও পালাচ্ছি না, মায়ের কাছে যাচ্ছি। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মেয়ের কাছে না? তোমার কি ধারণা আমি ভুলে গেছি কানাডায় কে থাকে? নওশীন চুপ করে রইল। এই প্রশ্নের উত্তরটা তার কাছে ঠিকই আছে, তবে মুখ দিয়ে উচ্চারণ করার মতো ক্ষমতা নেই। আরশাদ বিরক্ত গলায় বলল, তুমি কেন যাচ্ছ, কার কাছে যাচ্ছ, আই ডোন্ট কেয়ার। আমার মেয়ে তোমার সাথে যাবে না। তোমার কাছে থাকবে তাহলে? তুমি পাবে ওর টেক কেয়ার করতে, ওকে হোমওয়ার্ক করাতে, ওর সাথে খেলতে, ওকে খাইয়ে দিতে, ঘুম পাড়িয়ে দিতে। সেই সময় হবে তোমার? হবে। এই পৃথিবীতে কোনো কিছুই আমার মেয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট না। এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে আছে কথা, আর কথার দিকে ওরা। বাচ্চাদের মন যেমন সরল তেমনি জটিল। আশেপাশের সবকিছু নিয়ে তারা মনে মনে কত হাজার গবেষণা যে চালায় তার কোনো হিসাব নেই। কথা একটু বড় হওয়ার পর আজই প্রথম বাবা মাকে একসঙ্গে দেখলো। এর আগে নির্ঘাত কয়েকবার ফোনে কথা বলতে দেখেছে, কিন্তু সামনাসামনি আজই প্রথম। এত বড় একটা ঘটনায় কি তার ছোট্ট হৃদয়ে কোনো প্রকার ছাপ ফেলতে সক্ষম হয়েছে? ওরা বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না। কথা কি যেন মনে করে টিভির দিক থেকে দৃষ্টি সরিয়ে ওরার দিকে তাকালো। কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা ওরা, বাবা আর মা সবসময় এত রেগে রেগে কথা বলে কেন? ওরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। এই প্রশ্নের উত্তর কি হতে পারে? উত্তরটা তো ওরা নিজেও জানে না। এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ জটিল বিষয়কে সহজভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করা। কথা আবারও ভাবুক ভঙ্গিতে বলল, মা যখন আমার সাথে কথা বলে তখন সব নাইস নাইস, আবার বাবা যখন আমার সাথে কথা বলে তখনও সব নাইস নাইস। শুধু মা যখন বাবার সাথে কথা বলে আর বাবা যখন মার সাথে কথা বলে তখনই সব রাগি রাগি। ওরা কিছুক্ষণ চিন্তা করে হাসি মুখে বলল, কারণ বাবা আর মা ফ্রেন্ডস না। বাবা তোমার ফ্রেন্ড, তাই তোমার সাথে নাইস। মাও তোমার ফ্রেন্ড, কিন্তু বাবা মায়ের ফ্রেন্ড না, আবার মাও বাবার ফ্রেন্ড না। উত্তরটা সম্ভবত পছন্দ হলো না কথার, তাই ভ্রু কুচকে বলল, ফ্রেন্ড না হলে কি রাগ করে কথা বলতে হয়? না, তা না। ওরা ধাঁধার মধ্যে পড়ে গেল। কথার বাবা মায়ের মধ্যকার সম্পর্ক আর 5টা সাধারণ বাবা মায়ের মতো নয়। এই বিষয় নিয়ে তার মাঝে কৌতূহল জাগাটাই স্বাভাবিক, বরং এতদিন কেন জাগেনি সেটাই চিন্তার বিষয়। এই বিষয়টা তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। বোঝাতে একটু ভুল করলেই কথার জীবনের একাংশ অস্পষ্ট রয়ে যাবে। ওরা কিছুটা ভেবে বলল, আচ্ছা, তোমার স্কুলে এমন কেউ আছে যাকে তুমি পছন্দ করো না? স্কুল নেই, কিন্তু আর্ট ক্লাস আছে অবনী। ও সব সময় রং পেন্সিল দিয়ে আমার ছবি নষ্ট করে দেয়। তবু কি তুমি ওর সাথে নাইসলি কথা বলো? আমি সবার সাথে নাইসলি কথা বলি, কিন্তু ওর সাথে কথা বলতে গেলেই আমার ছবি নষ্ট করে দেওয়ার কথা মনে পড়ে যায়। বাবা মায়ের ব্যাপারটা ওই রকম। কথা অবাক গলায় বলল, বাবাও কি মায়ের ছবি নষ্ট করেছিল? ওরা সহজ গলায় বলল, কে কার ছবি নষ্ট করেছে বলতে পারবো না, তবে কেউ একজন করেছে। সবার মনে অনেকগুলো ছবি থাকে আমাদের, এক এক মানুষের জন্য এক এক রকম ছবি। এই ছবিগুলোর নাম হচ্ছে ভালোবাসা। তোমার মনেও আমার জন্য ছবি আছে? ওরা হাসি মুখে বলল, আছে তো, এত বড় একটা ছবি আছে আমার কথার জন্য। কিন্তু সেই ছবিটা যদি তুমি নষ্ট করে ফেলো তখন কি হবে? তুমি আমার উপর রাগ করবে? এই তো বুঝে গেছো, বাবা মায়ের মধ্যে কেউ একজন আরেকজনের ছবিটা এইভাবেই নষ্ট করেছিল। কথা চুপ করে রইল। তার ছোট্ট মস্তিষ্ক কোনো এক গভীর চিন্তায় ডুব দিয়েছে। সম্ভবত চিন্তাটা ভালোবাসার ছবিকেই কেন্দ্র করে। ওরা হঠাৎ বলে উঠল, আচ্ছা শোনা, বাবা আর মায়ের মধ্যে কাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? কথা সঙ্গে সঙ্গে বলল,
দুজনকে। যেন উত্তরটা আগে থেকে মস্তিষ্কে গুছিয়ে রেখেছিল, কেউ জিজ্ঞাসা করলে যাতে চট করে উত্তরটা দিতে পারে। ধরো মা কিছুদিনের জন্য অনেক দূরে কোথাও চলে গেলেন, কিছুদিন পর আবার বাসায় ফিরে আসবে। তুমি কি মায়ের সঙ্গে দূরে যেতে চাও নাকি বাবার সঙ্গে থাকতে চাও এখানে? আমি তো মায়ের সঙ্গেই থাকি। ওরা কেন? মা কোথাও গেলে আমাকে নিয়ে যাবে না? না মানে এমনিই বললাম। তুমি দেখো তো স্পঞ্জবব কি করছে। কথার মনোযোগ আবারও ফিরে এলো টিভির স্ক্রিনে। এই মেয়েরা 8-10টা বাচ্চাদের মতো নয়, জটিল জিনিস বোঝালে সে বোঝে কিংবা বোঝার চেষ্টা করে। ভগ্ন পরিবারের সন্তানেরা এমনই হয়, তারা বয়সের অনেক আগেই পরিপক্ক হয়ে যায়, যেমনটা অরা হয়েছে। তবে তার পরিবারটাকে ঠিক ভগ্ন পরিবার বলা যায় না। গাড়ির হর্নের শব্দ ভেসে এলো কানে। নওশীন সম্ভবত চলে যাচ্ছে। আজ বহুদিন পর তাকে আর আশরাতকে একসঙ্গে দেখলো অরা। নিজেকে তার ভাগ্যবতী মনে করা উচিত। ভক্তরা যেখানে বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে তাদের একসঙ্গে দেখার জন্য, সেখানে তাদের কাঙ্ক্ষিত দৃশ্যটা দেখা পাচ্ছে অরা। অবশ্য এখানে নিজেকে ভাগ্যবতী মনে করার কিছু নেই। আশরাত এবং নওশীনকে এখন একসঙ্গে দেখলে বেশিরভাগ দর্শকই হবে মনক্ষুণ্ণ। তাদের চিরচেনা জুটির মাঝে ভালোবাসার লেশমাত্র অবশিষ্ট নেই, যা আছে তার নাম তিক্ততা। চোখের সামনে সবকিছু কেমন যেন বদলে গেল। দিনটার কথা আজও স্পষ্টভাবে মনে আছে। অরার ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে, তবু আশরাতের জরুরি তলবে সেদিন সন্ধ্যায় ছুটে আসে এ বাড়িতে। অরার এই অবস্থা দেখে নওশীন ব্যস্ত হয়ে বলেছিল, তোমাকে নিয়ে আর পারি না সৎ। কি দরকার ছিল মেয়েটাকে ডেকে আনার? আহারে, গলা ভেঙে একাকার অবস্থা। গলা ভেঙে গেলে নাকি দুধ হলুদ খেলে আরাম পাওয়া যায়। নওশীন পরম যত্রে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেতে দিল অরাকে। আরশাদ ব্যঙ্গাত্মক স্বরে বলেছিল, তোমার এসব ঘরোয়া কোটকায় কোনো কাজ হয়নি। এত বছরে আমার উপর ট্র্যাক করে কোনো ফল পেয়েছো? শুরু হয়ে গেল দুজনার ভালোবাসাময় খুনসুটি, যে ভালোবাসার সাক্ষী হওয়ার জন্য দিনের পর দিন তপস্যা করে যেতে হয়। কাজ শেষে অরা সেদিন ফিরে গেল বাসায়। ওই একটা রাত, এক রাতের মধ্যে এমন কি হলো কে জানে। একটা রাত লণ্ডভণ্ড করে দিল দুটো মানুষের জীবনকে। পরদিন সকালে আরশাদ অরাকে ফোন করে বিরস কণ্ঠে বলল, ওরা ডিভোর্স লেটার ঠিক করো, নৌশিনীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। সেদিনের মতো অবাক অরা এই জীবনে হয়নি। অরা কখনো কাউকে ভালোবাসেনি, তবে তার দৃঢ় বিশ্বাস ভালোবাসার কোনো মাঝারি স্তর নেই। একটা মানুষ আজ ভালোবেসে আগামীকাল অল্প ভালোবাসা যায় না। ভালোবাসার ব্যাপারটা মনে থাকলে পুরোপুরিভাবে থাকে, আর একবার উবে গেলে চিরজীবনের মতো যায়। অনেকটা সময় আজ অরা কাটালো কথার সঙ্গে। দুজনে একসঙ্গে কার্টুন দেখলো, নতুন খেলনা দিয়ে কিছুক্ষণ খেললো, একসঙ্গে রাতের খাবার খেলো। আরশাদের বাবুর্চি আজ তৈরি করেছে কথার পছন্দের লবস্টার রোল। এই লোকটা এক এক দিন এক এক দেশের খাবার তৈরি করে, প্রতিবারই তার রান্না হয় অসাধারণ। নওশীন চলে যাওয়ার পর থেকে আরশাদের কোনো খোঁজ নেই। ওরা একবার উকি দিয়ে দেখেছে সিগারেট ধরিয়ে বারান্দায় বসে আছে। গভীর চিন্তায় মগ্ন তার সমগ্র অন্তরাত্মা। ওরা আর বিরক্ত করতে যায়নি তাকে। কি দরকার শুধু শুধু বিগড়ে যাওয়া মেজাজকে আর একটু বিগড়ে দেওয়ার। ঘড়ির কাঁটা 10টার ঘরে অবস্থান করছে। ইতিমধ্যে সীমার ফোন আসা শুরু হয়ে গেছে। এই মেয়েটা অরাকে নিয়ে একটু বেশি চিন্তা করে। সন্ধ্যা মেলানোর সঙ্গে সঙ্গে তার চিন্তা অরা কখন ঘরে ফিরবে। অরা কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে ফোনটা সাইলেন্ট করে রাখলো। এই মুহূর্তে কথা বলা যাবে না, কথা ঘুমিয়ে পড়েছে। এমন সময় দেখা পাওয়া গেল আরশাদের। তাকে দরজার কাছে দেখেই অরা উঠে দাঁড়িয়ে নিচু গলায় বলল, কথা ঘুমিয়ে পড়েছে স্যার। অরা ঘরের বাইরে গিয়ে আরশাদের মুখোমুখি দাঁড়ালো। কথার একটা বাজে অভ্যাস আছে, ঘুমের করে একটু শব্দ কানে গেলে জেগে ওঠে মেয়েটা। আরশাদ বলল, থ্যাংক ইউ ওরা। ইটস মাই ডিউটি স্যার। আরশাদ ভ্রুকুচকে বলল, নো ইটস নট। তোমার দায়িত্ব আমার কাজ সামলানো, আমার মেয়েকে না। কথাটার জবাব না দিয়ে অরা বলল, স্যার আমি তাহলে আসি। না, দাঁড়াও, তোমার সঙ্গে জরুরি কথা আছে। আরশাদের জরুরি কথা শোনার উদ্দেশ্যে দুজনে গিয়ে বসলো বসার ঘরে। আরশাদের চোখে মুখে আজ একরাশ চিন্তা খেলে বেড়াচ্ছে। এতটা চিন্তিত তাকে সচরাচর দেখায় না। আমার কি করা উচিত বলো তো? কোন বিষয়ে স্যার? কথার যাওয়ার বিষয়ে আমার কি করা উচিত? ওকে এতদিনের জন্য যেতে দেওয়া, নাকি কথাকে নিজের কাস্টডিতে নিয়ে রাখা উচিত? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন স্যার। চিন্তার রেশ কণ্ঠস্বরে নিয়েই আরশাদ বলল। আরশাদ অরার দিকে এমনভাবে তাকালো যেন তার মতো বোকা মেয়ে পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বিরক্ত গলাতেই বলল, কি আশ্চর্য, তোমার কোনো মতামত থাকতে পারে না? তুমি কথাকে ভালো করে চেনো, ওর সঙ্গে অনেক সময় কাটিয়েছো, তুমি এতে ধারণা করতে পারবে ও কি চায়। অরা শুকনো ঢোক গিলে বলল, কথাকে আমি জিজ্ঞেস করেছি স্যার, ওর কাছে মায়ের সঙ্গে থাকাটাই স্বাভাবিক। ও তো ভয় করছে মায়ের সঙ্গে যেতে পারবে কিনা। কিছুটা সময় চুপ করে থেকে আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যাটা এখানেই, কথা ওর মাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি কথাকে ছাড়া। একটা কথা বলবো স্যার?
বলো। বাবা মায়ের মধ্যকার সম্পর্ক ঠিক না থাকাটা একটা বাচ্চার জন্য খুব ডিপ্রেসিং একটা ব্যাপার হয়ে যায়। আমি নিজে বিষয়টা ফেস করেছি তো, তাই বুঝতে পারি। আপনারা দুজনেই কথাকে সময় দেন বলে ওর উপরে অতটা খারাপ প্রভাব পড়েনি। তুমি কি বলতে চাচ্ছ ওরা? আমার কথায় ওর মায়ের সঙ্গে যেতে দেওয়া উচিত? না স্যার, আমি বলতে চাচ্ছি এমন কিচ্ছু করবে না যাতে ওর উপর কোনো খারাপ প্রভাব পড়ে। কথা এখন যে জীবনটা যাপন করছে তাতেই সে অভ্যস্ত। মায়ের সঙ্গে থাকা, মাঝে মাঝে বাবার কাছে এসে থাকা। আপনি চাইলেই কাস্টাডি আপিল করতে পারেন। আপনি কাস্টাডি পেলে কথা জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন সে ভালোভাবে অ্যাকসেপ্ট নাও করতে পারে। অরার বলা প্রতিটা শব্দ মনোযোগে পর্যবেক্ষণ করে আরশাদ শুকনো গলায় বলল। আরশাদ খুব ভালো করেই জানে ওরা মিথ্যা কিছু বলছে না। স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার থেকে বেশি যন্ত্রণাদায়ক একটা বাচ্চার কাছে অন্য কিছু হতে পারে না। বাবা সবাইকে ছেড়ে চলে যাওয়ার পর আরশাদের জীবনও তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছিল, ভেঙে সেও পড়েছিল। চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসে আরশাদ বলল, তুমি এখন যেতে পারো ওরা, এমনিতে অনেক রাত হয়ে গেছে। ওরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, জি স্যার। জহিরকে বলে রেখেছে তোমাকে নিয়ে দিয়ে আসবে। ওরা কৃতজ্ঞ ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ স্যার। এই রাতে একা একা ফেরা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ওরা। রাতের ঢাকা এখনো একটা মেয়ের জন্য নিরাপদ হয়ে উঠতে পারেনি। দুশ্চিন্তার কালো মেঘগুলো আরশাদের কারণেই কেটে গেল। আসলেই ছেলেটার পাগলামির কোনো অন্ত নেই। গতকালই ওরাকে বলছিল রেজিগনেশন লেটার দিয়ে চাকরি ছেড়ে দিতে, আর আজ সে একই মানুষ ওরার নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিচ্ছে। অতীতে নীরবতার একটা আলাদা ভাষা থাকে। কখনো সে নীরবতা বয়ে আনতে পারে সুখময় কোনো অনুভূতি, আবার এই নীরবতা পারে সৃষ্টি করতে এক অস্বস্তিকর আবহাওয়া। এই মুহূর্তের এই নীরবতাটা কী ধরনের ঠিক বোঝা যাচ্ছে না। আরশাদ বুঝতেও চাচ্ছে না। কোনো কিছু চিন্তা করার পর্যায়ে নেই তার মস্তিষ্ক। শূন্য দৃষ্টিতে মেঝের দিকে আটকে আছে তার চোখ দুটো। এই বারান্দাটাকে আজ পৃথিবীর ভয়ঙ্করতম স্থান বলে মনে হচ্ছে, অথচ এই জায়গাটার সঙ্গে তার কত শত স্মৃতি জড়িয়ে আছে। রাতের পর রাত এই বারান্দায় বসে নওশিনের সঙ্গে জ্যোৎস্না বিলাস করেছে সে। তখন কি একবারের জন্য ভেবেছিল একদিন ঠিক এই জায়গায় বসেই তার গা ছমছম করে উঠবে? আচমকা নওশিন এসে বসলো পাশে। এই বারান্দায় প্রকাণ্ড এক দোলনা আছে। আরশাদ সবসময় দোলনার ডান পাশটায় বসে, বাম পাশটা বরাদ্দ নওশিনের জন্য। সেই হিসেবে আজও কোনো ভুল হলো না। এই স্বাভাবিকতায় বিদঘুটে লাগছে আরশাদের কাছে। ইচ্ছে করছে নওশিনের পাশ থেকে উঠে চলে যেতে, তবে ভেতর থেকে কিছু একটা আটকে দিচ্ছে তাকে বারবার। হাত পা ক্রমেই অবশ্যই আসছে। এখন পর্যন্ত আরশাদ চোখ তুলে তাকায়নি নওশিনের দিকে। তার দৃষ্টি স্থির হয়ে আছে মেঝের দিকে। অসহনীয় নীরবতা ভঙ্গ করে নওশিন কিঞ্চিত অভিমান নিয়ে বলল, কথা বলবে না আমার সাথে? আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। কথা না বললে কোনো কিছু সমাধান হবে না সাদ। আমি কোনো সমাধান চাই না। নওশিন কাঁদছে। তার চোখ দুটো বেয়ে টপ টপ করে বয়ে যাচ্ছে অশ্রুধারা, তবে কান্নায় দুর্বল হয়ে যায়নি। তার ভাবভঙ্গিতে এখনো রয়েছে একই দৃঢ়তা। নওশিন দৃঢ় ভঙ্গিতে বলল, জানি আমি একটা ভুল করে ফেলেছি, বাধ্য হয়ে ভুল করেছি, তুমি আমাকে বাধ্য করেছো। আরশাদ এবার চোখ তুলে তাকালো তার দিকে, হতভম্ব হয়ে বলল, আমি বাধ্য করেছি। নওশিন চুপ করে রইল। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তার নিজের কাছে তা অস্পষ্ট। আরশাদ বলল, আমি তোমাকে ভালোবেসেছি নওশিন, আর এই তোমার ভালোবাসার মর্যাদা। ভালো আমি বাসিনি, বেসেছি, এখনো বাসি, আজ জীবন বাসবো। তুমি মর্যাদা দিয়েছো আমার ভালোবাসার, আমার থেকেও তুমি তোমার কাজকে বেশি ভালোবাসো। তাই বলে এত বড় একটা শাস্তি দিতে হবে? আমি কোনো শাস্তি দিইনি তোমাকে, ভুল করেছি, ছোট্ট একটা ভুল। তোমার এটাকে একটা ছোট ভুল মনে হয়? এবারও চুপ করে রইল নওশিন। আরশাদ ক্লান্ত বিরক্ত গলায় বলল, তোমার কথা শুনতে ভালো লাগছে না। নওশিন একরাশ অভিমান নিয়ে বলল, এখনো ইগনোর করে যাচ্ছ সাদ। তোমার এই ইগনোরেন্সের কারণে আমি বাধ্য হয়েছি ভুলটা করতে। আরশাদ ক্রুদ্ধ গলায় বলল, কোন মুখে এত বড় বড় কথা বলছো তুমি? এক ফোঁটাও রিগ্রেট নেই তোমার মধ্যে, তাই না? নিজের করা ভুলের জন্য দোষ আমাকে করে যাচ্ছ। এর আগে কখনো আরশাদ তার সঙ্গে এতটা উঁচু গলায় কথা বলেনি, আর বলবেই বা কেন? যে মানুষটাকে সে এই জীবনে সব থেকে বেশি ভালোবেসেছে তার সঙ্গে উঁচু গলায় কথা বলার প্রশ্নই ওঠে না। তার মানে কি আরশাদ কি আর নওশিনকে ভালোবাসে না? একটা রাত, এই এক রাতের মধ্যে কারো ভালোবাসা উবে যেতে পারে? নওশিন ব্যথিত গলায় বলল, ঘৃণা করো না তুমি আমাকে? আমি জানি না। আরশাদের এমন উত্তরে যেন তার অন্তরের ব্যথা আরও কয়েকগুণ বেড়ে গেল। দীর্ঘ সময় চুপ করে রইল নওশিন। নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আরশাদকে ভালোবেসে নিজেকে সর্বোচ্চ কষ্ট দিয়েছে নওশিন।
দীর্ঘ নীরবতার পর নওশীন কম্পিত স্বরে বলল, তাহলে আমার সঙ্গে এক ছাদের নিচে থাকতে হবে কেন? ডিভোর্স নিয়ে নি আমরা। আরশাদ হতবাক গলায় বলল। আমি জানি না, ডিভোর্সের কথা তুমিই বলেছো। নওশীন আরেকটু জোর দিয়ে বলল, হ্যাঁ বলছি, আমার পক্ষে সম্ভব না তোমার এই ইগনোর সহ্য করা। আমি কোনোদিনও তোমাকে ইগনোর করিনি। কাজকে একটু বেশি প্রাধান্য দেওয়া মানে এই না তোমাকে ইগনোর করা। তাই বলে তুমি? তোমার সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব। আর তাছাড়া তোমার পক্ষে সম্ভব না আমাকে মাফ করা। ছেড়ে দাও আমাকে। বর্তমানে কিছু মুহূর্ত, কিছু দৃশ্য, কিছু স্মৃতি একটা মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। মানব মস্তিষ্ক নাকি কোনো কিছু ভুলে যায় না। জন্ম মুহূর্ত থেকে আজ অবধি সকল স্মৃতি মস্তিষ্কে জমা আছে। মস্তিষ্ক যে সকল স্মৃতিগুলো জরুরি মনে করে না, সেই সকল স্মৃতি আমাদের চোখের সামনে ভেসে ওঠে না। আর যে স্মৃতিগুলো তার কাছে জরুরি, সেগুলো চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে। ওই রাতটাকে আরশাদের মস্তিষ্ক কেন এত জরুরি মনে করে কে জানে। কারণে অকারণে যখন তখন ওই রাতের প্রতিটা মুহূর্তে স্মৃতি দৃশ্যমান হয়ে ওঠে চোখের সামনে। নওশীনের সঙ্গে কথোপকথনের প্রত্যেকটা শব্দ আজও কানে ভেসে বেড়ায় তার। দোলনাওয়ালা ওই বারান্দায় গেলে আজও গা ছমছম করে ওঠে। আজ কি মনে করে আবারও পুরনো ডায়েরিটা খুলে বসলো আরশাদ। ডায়েরি মানুষকে ফেলে আসা দিনগুলোর সাথে জুড়ে দেয়। আরশাদের আজ ফেলে আসা দিনগুলোর কাছে ফিরে যেতে ইচ্ছে করছে কিনা কে জানে। অবশ্য ইচ্ছা না করারই কথা। তার ফেলে আসা দিনগুলো নিতান্তই সুখকর নয়। আরশাদের লেখায় অর্ধেকের কিছুটা কম ডায়েরি ভরেছে, বাকি খালি পড়ে আছে। প্রতিটা পাতায় একই কথা লেখা, একটি মাত্র বাক্য বারবার অনবরত। একটা সময় নিজেকে শেষ করে দেওয়ার বড় আকাঙ্ক্ষা ছিল তার। প্রতিটা মানুষ জীবনে কোনো না কোনো একবার নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা মাথায় আনে কি না কে জানে। তবে এক জীবনে সেই চিন্তা এসেছে আরশাদের মাথায়। প্রথমবার এসেছিল যেদিন বাবা তাদের একা ফেলে চলে গেল, দ্বিতীয়বার ওই রাতে। ভাগ্যক্রমে তৃতীয়বারটা না এলেও ওই দুইবারই তার জীবনে প্রলয়ঙ্কারী ঝড় সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা এখন আর আরশাদ মাথায় আনে না। একটু একটু করে শুধরে নিয়েছে নিজেকে, নিজের জন্য লড়াই করতে শিখেছে। তবুও কোথায় যেন এক প্রগাঢ় শূন্যতা। মনে হয় যেন নিজের জন্য লড়াই করতে গিয়ে এক পর্যায়ে হেরে যাবে আরশাদ। সোফায় গা এলিয়ে দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে ওরা। শেষ বিকেল সিনেমার শুটিং দুদিন আগে শেষ হয়েছে। আপাতত কাজের তেমন একটা চাপ নেই। শুটিং ছাড়া আরশাদ খুব একটা ঘর থেকে বের হয় না। পরিচালক বা প্রযোজকদের সঙ্গে মিটিংও সারে নিজ বাড়িতে। ওরার কাজ শুধু মিটিংগুলো ফিক্সড করে সময়টা দুপক্ষকে জানানো। এই কাজ ঘরে বসেও করা যায়। ওরা বিরক্ত দৃষ্টিতে টিভি স্ক্রিনের নিচ দিয়ে বয়ে যাওয়া খবরগুলো পড়ছে। এমন নয় যে বিশ্বের কোথায় কি হচ্ছে তা নিয়ে সে খুব চিন্তিত। করার কিছু নেই বলে খবরগুলো পড়া। সীমা বাড়িতে নেই থাকলে ওর সঙ্গে গল্পগুজব করে সময়টা পার করে দেওয়া যেত। পড়াশোনাও ও করার নেই। সেমিস্টার শেষ হয়ে গেছে, নতুন সেমিস্টার শুরু হতে এখনো ঢের বাকি। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। বিরক্তিতে ওরার সমস্ত শরীর জ্বলে উঠছে। এখন আবার কে ফোন করলো কে জানে। কিছু কিছু দিন থাকে যখন কোনো কাজ করতেই মন সায় দেয় না, ইচ্ছে করে কেবল একরাশ আলসেমি নিয়ে বিছানায় পড়ে থাকতে। ওরার জন্য আজ তেমনই একটা দিন। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে ওরার বিরক্তি আরো কয়েকগুণ বেড়ে গেল। ফোন করেছে তুফান। তুফান আরশাদের বডিগার্ড। আরশাদের সঙ্গে সম্পর্কযুক্ত কারোর সাথে আজ কথা বলতে ইচ্ছে করছে না। কাজ করতে করতে বেচারি ক্লান্ত। একটা দিনও সে কাজ ছাড়া কাটাতে পারবে না। হাজারো বিরক্তি সত্ত্বেও ফোনটা রিসিভ করলো ওরা। অপর প্রান্ত থেকে তুফান ব্যস্ত গলায় বলল, ওরা আফা স্যার কোথায় জানেন? ওরা বিরক্তি গলায় বলল, সেটা তো তোমার জানার কথা তুফান, তুমি স্যারের বডিগার্ড, আমি তো না। স্যারের আজকে কোথায় থাকার কথা? আমি কি করে বলবো কোথায় থাকার কথা? আজ কোনো মিটিং রাখিনি, স্যারের তো বাড়িতেই থাকার কথা। কেন, কি হয়েছে? তুফান উদ্বিগ্ন গলায় বলল, দেখেন তো অবস্থা, স্যার এই দুপুরবেলা গাড়ি নিয়ে বের হয়েছে, আমাদের কাউকে সাথে নেননি, একটা ড্রাইভার করে চলে গেলেন। চিন্তা হয় না বলেন? মনের অজান্তে আবার চোখ গেল টিভির দিকে। টিভি স্ক্রিনের নিচের দিকে ভেসে উঠেছে আজকের তারিখ। কি সর্বনাশ, আজ 13 তারিখ। আজকের কথা ওরা একেবারেই ভুলে গিয়েছিল। আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওরা বহু কষ্টে নিজেকে সামলে বলল, তুফান আমি জানি স্যার কোথায় আছে, আমি ওনাকে নিয়ে আসছি, তোমাদের তাকে নিয়ে চিন্তা করতে হবে না। ফোন কেটে দিয়ে এক লাফে উঠে বসলো ওরা। তার গা বেয়ে প্রবল হাওয়া বয়ে গেল। একটু একটু করে হৃদস্পন্দন বেড়েই চলেছে। 13 এপ্রিল। প্রতি বছর ঠিক এই দিনটায় এমনই অনুভূতি হয় তার। ঠিক এই দিনটায় আরশাদের পাগলামি যেন সকল সীমা ছাড়িয়ে যায়। আজকের এই দিনটাতেই নওশীনের সঙ্গে বিয়ে হয়েছিল আরশাদের। নিঃসন্দেহে একসময় এই দিনটা ছিল তার জীবনের সব থেকে বিশেষ দিন, তবে এখন আর নেই। তাই হয়তো এই দিনটাকে সহ্য করতে পারে না আরশাদ।
নিজের মধ্যে থেকেও হারিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বিরক্তিকর ব্যাপার। এতই যখন টান তখন ডিভোর্স নেওয়ার কি দরকার ছিল কে জানে। সভ্য সমাজ মনে করে বিচ্ছেদ মানুষের জীবনে শান্তি বয়ে আনে। যে মানুষটার সাথে থাকা সম্ভব নয় সেই মানুষটার থেকে আলাদা হয়ে গেলেই জীবনে ফিরে আসবে সকল শান্তি। এই ধারণা একেবারেই ভুল। ওরা দেখেছে এক ডিভোর্সের কারণে কিভাবে তিলে তিলে নিজেকে শেষ করে ফেলছে আরশাদ। কোনো মানে হয়? চিন্তিত ভঙ্গিতে জানালার কাছে এসে দাঁড়ালো ওরা। বাইরে প্রকৃতি তার তাণ্ডব চালাচ্ছে। শুরু হয়েছে প্রবল কালবৈশাখী ঝড়। জানালা থেকে কিছু দূরে কয়েকটা তাল গাছ দেখা যায়। প্রচণ্ড ঝড়ের বেগে গাছগুলো একটু পরপর হেলে উঠছে। ঝড়কে ভয় করলে চলবে না। ওরাকে এই মুহূর্তে বাইরে বের হতেই হবে, তা না হলে সত্যি সত্যি অনর্থ ঘটে যাবে। তৈরি হতে হতে উবার কল করলো ওরা। এই প্রবল ঝড়ের মধ্যে নিশ্চয়ই রিক্সা নিয়ে বের হওয়া যাবে না। অবশ্য আরশাদের ড্রাইভার জহিরকে ফোন করে বললে সে একটা গাড়ি নিয়ে চলে আসতো। জহির সারাদিন ও বাড়িতে পড়ে থাকে, কি দরকার? ওরা নিতান্তই ভীতু প্রকৃতির মেয়ে নয়। একটা সময় ছিল, এখন আর নেই। ভয় তাকে সহজে কাবু করতে পারে না। তবে আরশাদের ছোট বড় এই পাগলামিগুলো নিয়ে তার ভয়ের শেষ নেই। পাগলামির বশে যদি ছেলেটা কোনোদিন নিজের বড়সড় ক্ষতি করে ফেলে। বিলাসবহুল 5 তারকা হোটেলের সামনে এসে থামলো ওরার উবার। ওরা জানে আরশাদ কোথায় আছে, 316 নম্বর রুমে। প্রতি বছর এই দিনে ঠিক ওই রুমটায় গিয়ে উঠে আরশাদ। নিজের জন্য অজস্র পরিমাণ ড্রিঙ্কস অর্ডার করে অচেতন না হয়ে যাওয়া পর্যন্ত ড্রিঙ্কস করে। এই ভয়ঙ্কর ব্যাপারটাই অভ্যস্ত হয়ে গেছে ওরা। মদ্যপানের অভ্যাস আরশাদের নেই, তবে এই একটা দিনে নিজেকে কিছুতেই আটকাতে পারে না সে। যন্ত্রণার নানা ধরন রয়েছে। কিছু কিছু যন্ত্রণা আছে যা সহজেই গ্রাস হয়ে যায়। আবার কিছু যন্ত্রণা এতটাই তীব্র হয় যে তার মুখোমুখি হওয়ার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে। আরশাদের যন্ত্রণাগুলো ঠিক তেমনই। কাঙ্ক্ষিত রুমটায় সামনে এসে অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছে ওরা। দরজার ওপাশ থেকে কোনো প্রকার সারা শব্দ আসছে না, যদিও তাতে কিছু যায় আসে না। দরজা না খুলে যাওয়া পর্যন্ত এই কলিং বেল বাজিয়েই যাবে ওরা। ওরা ভেবেছিল কয়েক ঘন্টা নিরলস পরিশ্রমের পর আরশাদকে ঘর থেকে বের করা যাবে। তবে তাকে অবাক করে দিয়ে কয়েক মিনিটের মাথায় দরজা খুলে দিল আরশাদ। বুকটা ধক করে কেঁপে উঠল ওরার। শত মানুষের মনের মাঝে বাস করা আরশাদকে প্রতিনিয়ত খুব কাছ থেকে দেখে ওরা। ব্যক্তিগত জীবনে আরশাদ গম্ভীর, অল্পভাষী আর রাগী। এছাড়াও তার মাঝে যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হচ্ছে অনুভূতি শূন্যতা। নিজের অনুভূতিগুলো সকলের সামনে আরশাদ প্রকাশ করে না বললেই চলে। তবে আজ যেন এক ভিন্ন মানুষকে আবিষ্কার করলো ওরা। আরশাদকে দেখে মনে হচ্ছে যেন কেউ একজন চাবুক দিয়ে অনবরত আঘাত করেছে তাকে। আঘাত পেতে পেতে অবসন্ন হয়ে উঠেছে তার ভেতরটা। চোখ দুটোতে জমে আছে একরাশ কথা। সে কথাগুলো এই মুহূর্তে বলতে না পারলে যেন সে মরেই যাবে। আরশাদ টলতে টলতে বলল, ও তুমি এসেছো? তোমার অপেক্ষাই করছিলাম। আবারও মনে মনে ধাক্কা খেলো ওরা। প্রতি বছর আরশাদ এমন পাগলামি করে, প্রতিবারই ওরা এসে তাকে নিয়ে যায় এখান থেকে। কিন্তু কোনোবারই তো আরশাদ অপেক্ষা করে থাকে না তার জন্যে। তবে আজ অপেক্ষা করছে কেন? আরশাদ আরও কিছু বলতে যাবে তার আগে ওরা ঢুকে দরজা বন্ধ করে দিল। হলওয়েতে অনেকে যাওয়া আসা করছে। সুপারস্টার আরশাদ হককে এই অবস্থায় দেখাটা নিশ্চয়ই কারো কাম্য নয়। বলতে যাওয়া কথাটা অপূর্ণ রেখে আরশাদ আবারও গিয়ে বসলো সোফায়। সোফার সামনে মার্বেল পাথরের প্রকাণ্ড এক টেবিল। টেবিলের উপরই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ড্রিঙ্কসের বোতল আর গ্লাস। আরশাদ গ্লাসে ছোট চুমুক দিল। ওরা সোফায় তার পাশে বসে বলল, স্যার চলুন প্লিজ। আরশাদ ঘোরলাগা কণ্ঠে বলল, কোথায় যাব? আপনার বাড়িতে প্লিজ স্যার, অনেক হয়েছে, এবার ফিরে চলুন। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি কোথাও যাব না ওরা, তুমি চলে যাও। আজ সারা রাত আমি এখানেই থাকবো, যতক্ষণ পর্যন্ত অজ্ঞান না হই ততক্ষণ ড্রিঙ্ক করব। তুমি যাও। আপনাকে যেতে হবে স্যার, এত ড্রিঙ্ক করলে আপনার শরীর খারাপ হবে। হোক গিয়ে, তাতে তোমার কি? ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে ওরা ক্লান্ত গলায় বলল, কেন এমন করছেন স্যার? কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন? শুধু শুধু? ছোট্ট এই শব্দ দুটো যেন ঘুরপাক খাচ্ছে আরশাদের মস্তিষ্কে। ফেলে আসা দিনগুলো ঝড়ের গতিতে বয়ে গেল তার চোখের সামনে দিয়ে। তুমি আমাকে চেনোই না ওরা, আমি কোনো কিছু শুধু শুধু করি না। ফিরে চলুন প্লিজ। অরার কথা শেষ হওয়ার আগে আরশাদ অন্যমনস্ক গলায় বলল, কথা ফোন করছিল তোমাকে? জি স্যার। আরশাদ ব্যস্ত গলায় বলল, কি বলেছে? কবে ওর ফ্লাইট? অরা শুকনো ঢোক গিলে বলল, আগামী মাসের 3 তারিখ। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল আরশাদ। বাস্তবতার জগতের সাথে যেন তার কোনো পরিচয় নেই। তার একমাত্র বসবাস ঘরের জগতে। গ্লাসটা আবারও হাতে নিয়ে এক চুমুকে সবটা ড্রিঙ্ক শেষ করে ফেলল আরশাদ। বোতলটা হাতে নিল পুনরায় গ্লাস ভর্তি করার উদ্দেশ্যে। অরা উদ্বিগ্ন গলায় বলল, স্যার প্লিজ নিজেকে সামলানোর চেষ্টা করুন। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ বলল, কেউ একজন তোমার কাছ থেকে একটা একটা করে তোমার সব প্রিয় জিনিস কেড়ে নিলে কি করতে তুমি? পারতে নিজেকে সামলাতে?
ওরা একদৃষ্টিতে তাকিয়ে রইল আরশাদের দিকে। তার চিরচেনা স্যারকে আজ বড্ড অচেনা লাগছে। আরশাদের দৃপ্ত কণ্ঠস্বরে আজ মিশে আছে বিচিত্র এক ব্যথা। গভীর মনোযোগ দিয়ে গ্লাসটার দিকে তাকিয়ে থেকে আরশাদ বলল, সবার ধারণা আমি ক্যারেক্টারলেস। অন্য এক নায়িকার সাথে আমার অ্যাফেয়ার ছিল, আমার কারণে ডিভোর্স হয়েছে। পত্র পত্রিকায়, টিভি, ম্যাগাজিন, সব জায়গায় এই একটাই কথা, সব দোষ আরশাদের। নিজেদের মন করা কথা নিয়ে নিজেরাই নিউজ করে ফেলেছে, একবারও জানতেও চায়নি সত্যটা। তুমি জানো সত্যটা কি? ওরা বলল। আমি এসব কথা শুনতে চাই না স্যার। আরশাদ ধমকে সুরে বলল, কেন শুনবে না? তোমাকে শুনতেই হবে, ইটস অ্যান অর্ডার। 3 বছর ধরে কেউ আমার কথা শুনতে চায়নি, কেউ আমাকে বুঝতেই চায়নি। তোমাকে শুনতেই হবে। আপনার রেস্ট দরকার স্যার। আরশাদ ব্যর্থ স্বরে বলল, আমার কিচ্ছু যায় আসে না, কে কি বললো, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। মানুষ যদি চায় মন গড়া গল্পের বিশ্বাস করতে, তা আমি তো আর পারবো না তাদের ফেরাতে। আমার সব চিন্তা কথাকে নিয়ে। মেয়েটা এখন না হয় কিছু বুঝতেছে না, কিন্তু একটা সময় তো বড় হবে, পৃথিবীটাকে বুঝতে শিখবে। এসব নিউজ কি তখন ওর চোখে এড়িয়ে যাবে? কখনোই না। কথা দেখবে আর নিজের বাবাকে চরিত্রহীন ভাববে, ঘৃণা করবে আমাকে। ওরা বিড়বিড় করে বলল, না স্যার। অবশ্যই হ্যাঁ। বাবা মায়ের মধ্যে কেউ একজন চরিত্রহীন হলে সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যায়, যেমনটা আমার হয়েছে। কথা আমাকে চরিত্রহীন ভাববে আর মনে মনে কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে। বাবা হয়ে মেয়েকে এই কষ্টের মুখে ঠেলে দিতে যাচ্ছি আমি। দেশের সব থেকে বড় সুপারস্টার আরশাদ হক নিজের জীবনের সব থেকে বড় লুজার। আরশাদের মুখ থেকে এসব শুনতে চাইছে না ওরা। আরশাদকে এতটা কষ্টে দেখে কেঁপে উঠছে তার সমস্ত শরীর। কোনো এক জাদুর বলে নিমিষে এই মানুষটার সকল কষ্ট দূর হয়ে গেলে ভালো হতো। একটা মানুষ নিতান্তই অনুভূতিহীন হতে পারে না, অনুভূতি ছাড়া আবার মানুষ হয় নাকি? আর জানতো আরশাদ নির্ঘাত মনে মনে অতি গোপন কোনো অনুভূতি পুষে বেড়াচ্ছে। তবে সেই অনুভূতি যে এতটা প্রগাঢ় কে জানতো? আরশাদের ভয়টা অগ্রাহ্য করার মতো নয়। নিজের মেয়েকে সে জীবনের থেকেও বেশি ভালোবাসে। আসলে যদিও মিথ্যা বানোয়াট খবরগুলো বিষিয়ে দেয় কথা শুভ্র মনটাকে, বাবার দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেয় মেয়েটা, আরশাদ কি পারবে তা সহ্য করতে? মেঝের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে আরশাদ বলল, আমার সারা জীবনে আমিও ওই একটা মানুষকে ভালোবেসেছি। আমার কি মনে হয় জানো, ওরা ভালোবাসার ক্ষেত্রে জোরাজোরি করতে হয় না। ভাগ্যে লেখা থাকলে ভালোবাসার মানুষটা এমনিতে নিজের হয়ে যায়। ওরা লেখা না হয়ে থাকলে কোনোদিনই তাকে নিজের করে পাওয়া যায় না। আমার জীবনটা বড়ই অদ্ভুত। একটা মানুষকে ভালোবাসলাম, তাকে বিয়েও গেলাম, পেয়েও হারিয়ে ফেললাম। তার মানে কি আমার ভালোবাসা মিথ্যা ছিল? আপনার রেস্ট দরকার স্যার। এসব কথা না হয় অন্য আরেকদিন শোনা যাবে, এখন চলুন না প্লিজ। আরশাদ আটকে উঠে বলল, না, তুমি শুনো। ওরা চুপ করে রইল। আরশাদকে এভাবে দেখতে তার মোটেও ভালো লাগছে না। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে, তবু ওরা বসে রইল। কম্পিত দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্যারের দিকে। আরশাদের এই মুহূর্তে এমন কাউকে দরকার যে তার মনে জমে থাকা কথাগুলো শুনবে। মনের সব থেকে গভীর স্তরে যত্ন করে পুষে রাখা গোপন কথাগুলো শোনানোর জন্য আরশাদ হয়তো একমাত্র তাকেই ভরসা করতে পারছে। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার একটাই দোষ, আমি একটু বেশি কাজ করি। ফ্যামিলিকে বিন্দুমাত্র সময় না দিয়ে সবটুকু সময় আমার কাজেই দেই। এই দোষের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? ওরা তুমি হলে কি শাস্তি দিতে? ওরা থেমে থেমে বলল, এটা তো কোনো দোষ না স্যার। এই দোষ অনেক বড় দোষ, তুমি বুঝবে না। এই দোষের কারণেই তো সবটাই হারালাম। জীবনটা ভালোই চলছিল জানো, একের পর একটা হিট দিয়ে যাচ্ছি। প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমায় সাইন করছি, কথা একটু একটু করে বড় হচ্ছে। ওর মা আমার পাশে আছে। জীবনে এতটা খুশি আমি কখনোই ছিলাম না। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হতো। হঠাৎ একদিন জানতে পারলাম আমি আমার বাবা হব। আমাদের ঘরে আলোকিত করে আরো একজন আসছে। বিস্ময়ের সীমা রইল না ওরার। নওশীন কি দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা ছিল? চাকরি শুরু থেকে কেবল কথাকেই দেখে আসছে ওরা। তার জানা মতে সেই তাদের একমাত্র সন্তান। তাহলে দ্বিতীয় বাচ্চাটা কোথায়? আর খুশি হয়েছিলাম আমি। এর আগে এতটা খুশি হয়েছিলাম কথার জন্মের দিন। সবাই বলতো বউ বাচ্চাকে
লাইমলাইটার আড়ালে রাখতে, এলিজিবল ব্যাচেলার ইমেজটা ধরে রাখতে, কিন্তু আমি সবসময় চেয়েছি আমার হ্যাপি ফ্যামিলিটাকে পুরো পৃথিবীর সামনে আনতে। গর্ব করতাম আমি আমার পরিবার নিয়ে, কিন্তু পরিবেশটাই আর রইল না। আরশাদের হাতটা আবারও ফিরে গেল গ্লাসে। সে চুমুক দিতে যাবে তার আগে অরা মিনতি সুরে বলল, স্যার না, আর না প্লিজ। আরশাদ বাধ্য ছেলের মতো নামিয়ে রাখলো গ্লাসটা, তবে গ্লাসের দিক থেকে তার চোখ দুটো সরছে না। সেদিকে তাকিয়ে থেকেই বলল, পাশে ছিলাম ওর সবসময়, সর্বক্ষণ। একবার শুটিং সেটে ডিরেক্টরের সঙ্গে ঝগড়া করে রীতিমতো ভাঙচুর বেরিয়ে আসি। পত্রপত্রিকায় এ নিয়ে প্রচুর সমালোচনা হয়, পুরো ইন্ডাস্ট্রি ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। আমি পাশে ছিলাম, সাহস জাগিয়েছিলাম। ওই ঘটনার পর ওর কেরিয়ার প্রায় ডুবতে বসেছিল, শক্ত হাতে সামলেছি সবটা। আর একবার নৌসিন ড্রাগ এডিক্টেড হয়ে পড়লো, ড্রাগ নিয়ে পড়ে থাকতো, আর সাংবাদিকদের ফোন করে উল্টোপাল্টা কথা বলতো আমি ড্রাগস নিয়েছি, এই নিউজ করুন। ব্যাপারটা নিজের নিউজ করলে এই ইন্ডাস্ট্রিতে একদিনও টিকতে পারতো না। সে বড় সামলেছি, প্রতিটা পথে পথে বাঁচিয়েছি ওকে। আর কি পেয়েছি? অরা হতবিহ্বল হয়ে লক্ষ্য করলো আরশাদের চোখ ছলছল করছে, যে কোনো সময় টপ টপ করে গড়িয়ে পড়বে অবিরাম অশ্রুধারা। অরার হৃদস্পন্দন মুহূর্তেই বেড়ে গেল কয়েক গুণ, সেই সঙ্গে বেড়ে গেল অস্থিরতা। সুপারস্টার আরশাদ হক, যার জন্য পাগল কোটি কোটি ভক্ত, তার চোখে জল মানায় না। এই জন্যই লোকে বলে সাফল্যের সঙ্গে আনন্দের কোনো যোগসূত্র নেই। একটা মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলেও কষ্টে জর্জরিত থাকতে পারে তার মন। চোখের জল মোছার কোনো প্রকার উদ্যোগ না নিয়ে আরশাদ আবারও বলতে লাগলো, ওই রাতে একটা ফোন এলো আননোন নাম্বার থেকে। তুমি জানো আমি আননোন নাম্বার রিসিভ করি না। সেদিন কি মনে করে করলাম কে জানে, না করলে বোধহয় হয়তো ভালো হতো। দীর্ঘশ্বাস ফেলে আরশাদ বলল, ফোন করেছে একটা লোক, ভারী কণ্ঠস্বর তার। নামটা কি যেন? অনেকটা সময় নিয়ে নাম মনে করার চেষ্টা করলো আরশাদ। মনে পড়তেই বলল, কবির। নিজেকে নৌসেনের খালাতো ভাই বলে পরিচয় দিল। ওর বেশিরভাগ আত্মীয় স্বজনদের আমি চিনি না, তাই অবাক হইনি। লোকটার কথার মধ্যে একরাশ ভদ্রতা। ভদ্রভাবে কথা বললো পুরোটা সময়। শেষে বলল, আপনার স্ত্রীর পেটে যে বাচ্চাটা আছে সেটা আমার, তাকে নিজের বলে পরিচয় দিবেন না প্লিজ। নৌসিন যেন আমার সন্তানের কোনো ক্ষতি করে। নির্বাক বনে গেল অরা। নিজের কানকে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। নওশিনই কাজ করেছে? কি করে সম্ভব? তার মতো ভালো মেয়ে আর দ্বিতীয়টি নেই। আর সেই নওশিনী কিনা? আরশাদ দৃঢ় গলায় বলল, বিশ্বাস করিনি আমি, একবারে বিশ্বাস করিনি যে মানুষটাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি তার উপরে এতটুকু বিশ্বাস আমার আছে। প্রথমে ভেবেছিলাম লোকটা মজা করছে, পরে দেখলাম কবির তার কথা অনর। প্রমাণ চাইলাম, পেয়েও গেলাম। দাঁড়াও, এখানে সব রেখে দিয়েছি, কিছুই ডিলিট করিনি। আরশাদ ব্যস্ত হয়ে পড়ল পকেট থেকে তার ফোনটা বের করতে। অরা আটকে উঠে বলল, স্যার থাক না, এইসব আমি দেখতে চাই না। কেন দেখবে না? এই ছবিগুলো দেখে আমি প্রতিনিয়ত ভেতরে ভেতরে শেষ হয়ে যাই। তবেও দেখি, বারবার দেখি, তবুও একবার দেখতে পারবে না কেন? ফোন ঘেটে অনেকটা সময় নিয়ে কি যেন খুঁজলো আরশাদ। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন ধরিয়ে দিল অরার হাতে। স্ক্রিনে ভেসে ওঠা ছবিটার দিকে তাকাতে 1 সেকেন্ডের মাথায় চোখ সরিয়ে নিল অরা। এই ছবি দেখা তার পক্ষে সম্ভব নয়। নওশিনকে সে সবসময় আদর্শ বলে মনে করেছে, চেয়েছে তার মতো হতে। নিজের আদর্শকে, তার আদর্শ হারিয়ে পরপুরুষের গায়ে ঢলে পড়া দৃশ্য দেখা অরার জন্য কষ্টকর। কিছু জিনিস কখনো জানতেনি। আরশাদ এবং নওশিনের এই ডিভোর্স নিয়ে তার কৌতূহলের কমতি ছিল না। তবে আজ প্রকৃত কারণটা জানার পর থেকে মনে হচ্ছে না জানলেই বোধহয় ভালো হতো। প্রচণ্ড কষ্ট হচ্ছে অরা, যদিও বিচ্ছেদের জন্য মনে মনে কখনো দোষারোপ করেনি আরশাদকে, কিন্তু নওশিনকেও তো করেনি। অরা নওশিনকে আদর্শ মনে করে বলে এই সত্যি মেনে নিতে কষ্ট হচ্ছে অরার। না জানি আরশাদের কতটা কষ্ট হয়েছিল। সে তো প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল মানুষটাকে। আরশাদ থেমে থেমে বলল, পৃথিবীতে সবকিছুর রিপ্লেসমেন্ট থাকে, তাই না ওরা? আমি সময় দিতে পারি না, সারাদিন ব্যস্ত থাকি। সেজন্য আমার রিপ্লেসমেন্ট খুঁজে নিল আমার ভালোবাসার মানুষটা। অরার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে, কোনো কিছুই সহ্য হচ্ছে না। একটা দিনও আমি নওশিনকে ছাড়া কল্পনা করতে পারি না। ইভেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট আলাদা হয়ে যাওয়ার কথা আমি ভাবিনি। ভেবেছিলাম কি করে ক্ষমা করে দেওয়া যায় ওকে। ক্ষমা করতে কষ্ট হতো, তবুও করে দিতাম। ভালোবাসছিলাম তো।
এই ভালোবাসা জিনিসটাকে আমি সব থেকে ঘৃণা করি। চট করে আসে আর চলে গেলে একেবারেই চলে যায়। ডিভোর্সের কথা প্রথমে ওই তুললো, আমার সঙ্গে থাকলে নাকি ভুল করেই যাবে, তার থেকে ভালো একসঙ্গে না থাকা। তিক্ত সত্যটা সহ্য হচ্ছে না, আরশাদকে কষ্টে দেখাটা সহ্য হচ্ছে না। আরশাদের বলা প্রতিটা শব্দে ওরা কেবল অবাকই হয়ে যাচ্ছে। এত বড় একটা ভুল করলো অথচ কোনো অনুতাপ নেই নওশিনের মাঝে। বিশ্বাস হচ্ছে না তার চিরচেনা ম্যাম এমনটা করেছে। বারবার মনে হচ্ছে যেন ভিন্ন এক নওশিনের গল্প শুনছে সে। আরশাদের চোখ মুখ শক্ত হয়ে উঠল, কষ্টে জর্জরিত মুখটা ক্রমেই চেয়ে যাচ্ছে কাঠিন্যে। কঠিন গলায় আরশাদ বলল, ঠিক ওই মুহূর্তে আমার সব ভালোবাসা উদয় হয়ে গেল। নওশনের প্রতি সর্বক্ষণ ক্ষুণ্ণ একটা টান অনুভব করতাম, সেই টানটাও চলে গেল। চোখ খুলে গেল আমার। নিজেকে প্রশ্ন করতে লাগলাম, কেন ক্ষমা করতে চেয়েছিলাম তাকে? সবকিছুর ক্ষমা হলেও বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না। তুমি বলো। ওরা না সূচক মাথা নাড়ালো। ওই বাচ্চাটার সাথে নওশিন কি করেছে আমি জানি না, জানতেও চাইনি। ওই সময়টা আটকে ছিল আমার জীবন। এত বড় একটা শখ পেয়েছি, এই শখ থেকে রিকভার করা কোনোদিনও সম্ভব হবে না আমার পক্ষে। আমি বেশি কিছুই চাইনি ওরা, আমি চেয়েছিলাম কেউ এসে আমার পাশে দাঁড়াক, আমাকে বুঝুক, সাপোর্ট করুক, কিন্তু পেলাম কি? শুধুই কটাক্ষ। ওরার খুব ইচ্ছে হলো বলতে, আমি আপনার পাশে আছি স্যার, কিন্তু বলতে পারলো না। ভেতর থেকে কিছু একটা এসে আটকে দিল তাকে। আমার মা জানতো না ডিভোর্সের আসল কারণ কি। পত্রপত্রিকা লেখা দেখে তার ধারণা হয়ে যায় আমার কারণে ডিভোর্স হয়েছে। ফোন করে ইচ্ছা মতো কথা শোনালো। মায়েদের কাজেই তো শাসন করা। আমার মামাকে জীবনে বহুবার শাসন করি, তবে সেইবারের মতো কষ্ট আমি কোনোদিনও পাইনি। মা আমাকে বললো নওশিনের মতো ভালো একটা মেয়ে থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য সে কোনোদিনও ক্ষমা করবে না আমাকে। আমার মতো মানুষকে ছেলে হিসেবে পরিচয় দিতে তার লজ্জা লাগে। তোমার কি মনে হয় ওরা, আমি কি এতটাই খারাপ? সাবধানে চোখের জল মুছে ওরা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, না স্যার, কখনো না। এখানে আপনার তো কোনো দোষ নেই, আপনি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন? কষ্ট পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি তো। কষ্ট না পেলেও বরং কেমন খাপছাড়া লাগে জীবনটা। এই ভালোবাসা জিনিসটা এমন কেন? কখনো মনে এনে দেয় পৃথিবীর সব থেকে সুখময় অনুভূতি, আবার এই ভালোবাসায় পারে হৃদয়টাকে কয়েক হাজার টুকরোই ভেঙে ফেলতে। ওরা মনে মনে ঠিক করলো এই জীবনে কাউকে ভালোবাসবে না। সীমাকে আজ অপরূপ সুন্দর লাগছে। তার পরনে লাল পেরে সাদা শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, চোখে কাজলে রাঙানো, আর কপালে ছোট্ট একটা লাল টিপ। তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সর্বক্ষণ ঠোঁটে লেগে থাকা হাসিটা। এই সাজের সঙ্গে হালকা কিছু গয়না না হলে ঠিক জমছে না। এই যেমন দুহাত ভর্তি লাল চুড়ি, কানে বড় কানের দুল, গলায় রঙিন কোনো হার। সীমার আলমারিতে একরাশ গয়নাগাটি পড়ে আছে, কিন্তু কাঙ্ক্ষিত গয়নাগুলো খুঁজে পাচ্ছে না। বিরক্তিতে তার গা জ্বলে যাচ্ছে। ওরা বিছানার উপর বসে হাই তুলতে তুলতে বলল, লাল শাড়ির সাথে লাল চুড়ি পরতে হবে এমন কোনো কথা কি আছে? হাতের কাছে যা পাস তাই পরে জানা। সীমা চুড়ি খুঁজতে খুঁজতে ভ্রু কুচকে বলল, এই তুই ফ্যাশনের কি বুঝিস রে? এত বড় মেয়ে মানুষ হয়েছিস, অথচ আজ পর্যন্ত একটু সাজগোজ করতে দেখলাম না। মিনিট কয়েকের মাঝে সীমা খুঁজে পেল তার কাঙ্ক্ষিত সকল গয়না। গয়নাগুলো পরে আয়নার সামনে এসে দাঁড়ালো। ওরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার বান্ধবীর দিকে। এই মেয়েটাকে প্রকৃতি একটু বেশি সুন্দর করে পাঠিয়েছে। সীমা আঁচল ঠিক করতে করতে বলল, তুই সত্যি জানি না? ওরা শুকনো গলায় বলল, না রে, মন ভালো নেই। সীমা আয়নার দিক থেকে চোখ দুটো না সরিয়েই বলল, মন খারাপ করার কি আছে? আমি তো আগেই বলেছিলাম ওই মেয়ের নির্ঘাত কোনো দোষ আছে, না হলে আশাদের মতো সোনার টুকরো একটা ছেলের থেকে কেউ আলাদা হয়ে যায় কিভাবে? কাল রাত থেকে আরশাদ আর নওশিনের ডিভোর্সের প্রকৃত কারণ জানার পর থেকে সীমা রাগে ফুঁসছে। নেহায়াত ভার্সিটির বর্ষবরণ উৎসবে যেতে হবে বলে মুখে একটা কৃত্রিম হাসি ধরে রেখেছে। মনে মনে তার রাগ সকল সীমানা অতিক্রম করে গেছে। সীমা ঝাঁঝালো কণ্ঠে বলল, একে তো আরশাদের উপর চিট করলো, তার উপরে আবার অন্য একজনের বাচ্চাকে আরশাদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। ছি, আমার বিশ্বাস হয় না জানিস। তুই না ছবি দেখেছিস? ওরা বিভ্রান্ত গলায় বলল, দেখেছি, কিন্তু মানুষটাকে তো 4 বছর ধরে দেখছি। একটা ভালো মানুষের ছবি কল্পনা করলে যা পাওয়া যায়, ম্যাম ঠিক তাই। সবসময় হাসি মুখে কথা বলবে, কখনো উঁচু গলায় কথা বলবে না, ভুল করলে সুন্দরভাবে বুঝিয়ে বলবে। আর সেই মানুষটাই কিনা আচরণ দিয়ে মানুষের অন্তরটা বিচার করা ঠিক না। ওরা
সেভাবে হিসাব করলে তো আশাদের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে নেই। স্যারের আচরণ যে খারাপ তা কিন্তু বলছি না, মাঝে মাঝে একটু রেগে যায়, এই যা। সীমা আয়নার সামনে থেকে সরে এলো, বিছানায় অরার পাশে বসতে বসতে বলল, ফ্যান হিসেবে ওর ওপর খুব গর্ব হচ্ছে জানিস। কেন? কারণ আশাদ ভালো অভিনেতা হওয়ার সাথে সাথে ভালো একটা মানুষও। হঠাৎ রেগে গেলেও ওর মনে কোনো মার প্যাচ নেই। কিন্তু এই নওশিনকে আমার এক ফোঁটাও ভরসা নেই। দেখবি ভবিষ্যতেও ওই মেয়ে আশাদের জীবনে ঝামেলা করবে। অরা অবিশ্বাসের সাথে বলল, ধুর, কি যে বলিস। সীমা আক্ষেপের সাথে তেজি গলায় বলল, আমার কোনো কথাই দেখি তোর বিশ্বাস হয় না। নওশিনের মনে মনে বিশাল প্যাচ। কিছুদিন আগে ইন্টারভিউতে এসে কি করেছে জানিস? কাঁদো কাঁদো গলায় বলছে, ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, সন্তানের মা হিসেবে আমি কি সম্মান পেতে পারি না? সবই পাবলিকের সিম্প্যাথি পাওয়ার ধান্দা, বুঝলি? আরে বাবা, আশাদ তোকে সন্তানের মা হিসেবে সম্মান করে বলেই তোর কুকর্ম কেউ জানে না। ডিভোর্সের পর আশাদকে নিয়ে কত আজে বাজে কথা লেখা হয়েছে, সেই নিয়ে বেচারা আজও কষ্ট পায়। দেশের সব থেকে বড় সুপারস্টারও কেন শুধু শুধু মিথ্যা অপবাদ বয়ে বেড়াতে যাবে? চাইলেই পারতো ওর আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে, করেনি কারণ নওশিন ওর বাচ্চার মা। তুই এত রেগে যাচ্ছিস কেন? কি করব, রাগে আমার রক্ত টকবক করছে। একে তো চিট করলি, নিজেই সেদে সেদে ডিভোর্স নিলি, তারপরে আবার যার উপর চিট করলি তাকেই ব্যবহার করে পাবলিকের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবি। আমি তোকে বলে দিলাম ওরা, ওই নওশিনকে যদি কোনোদিন সামনে পাই ওর একটা হাড়ও আস্ত রাখবো না আমি। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে অরা বলল, হয়েছে হয়েছে, এই কথাটা আবার মানুষকে বলে বেড়াবি না কিন্তু। আমার তো ইচ্ছে করছে টিভির ইন্টারভিউতে গিয়ে ওর মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে। সীমার পাগলামিতে অরার হাসি পেয়ে গেল। হাসিটা ঠোঁটে ধরে রেখেই বলল, আচ্ছা, মানুষ বিশ্বাস করবে তোর কথা? আমি তো কথার কথা বললাম, কিন্তু আরশাদের এতটাও ভালো মানুষ হওয়া উচিত নয়। নওশিন যদি বেশি বাড়াবাড়ি করে ওর উচিত এই সত্যিটা ফাঁস করে দেওয়া। সীমা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অরার মনে হলো বিরাট বোকামি হয়ে গেছে। সীমার সঙ্গে বর্ষবরণ উৎসবে গেলেই ভালো হতো। আজকের এই দিনে শুধু শুধু বাড়িতে বসে আলসেমি যাপন করার কোনো মানে হয় না। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটায় সকলের মন আনন্দের দোল খেলে বেড়ায়। অবশ্য অরা এক্ষেত্রে ব্যতিক্রম। বিশেষ বিশেষ দিনগুলোতে তার মনে আনন্দে উসখুস করে না। যে মানুষ জীবনে অজস্র কষ্ট আর যন্ত্রণা পেরিয়ে আসে, বিশেষ দিন উদযাপনের জন্যে মন কেঁদে ওঠে না। উদযাপনের লোভে নয়, অরা ঘর থেকে বের হতে চাচ্ছে নিজের থেকে পালানোর উদ্দেশ্যে, মনটাকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে। কাল রাত থেকে মনের মাঝে বিচিত্র এক অস্থিরতা কাজ করে যাচ্ছে। এই অস্থিরতার কোনো মাত্রা নেই, কোনো বৈশিষ্ট্য নেই। মনে হচ্ছে বুকের উপর কেউ শক্ত একটা পাথর চেপে ধরে রেখেছে। পাথরটার কারণে স্বাভাবিকভাবেই শ্বাস নেওয়া যেন কষ্টকর হয়ে উঠেছে। অরা ভেবে পায় না আরশাদের কষ্টে তার এত কষ্ট হচ্ছে কেন। বারবার কেন ইচ্ছে করছে কোনো এক জাদুর বলে তার সমস্ত কষ্টগুলোকে এক নিমিষেই দূর করে দিতে। আরশাদের মনের গভীরতম স্তরে জমে থাকা কথাগুলো যে অরা জেনে গেছে, এ খবর কি আরশাদ জানে? খুব সম্ভবত না। ড্রাঙ্ক অবস্থায় কথাবার্তার উপরে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। তার উপর আবার আরশাদ মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে প্রায় অচেতন হয়েছিল। ওই অবস্থায় কাকে কি বলেছে তার নিজেরই মনে থাকার কথা নয়। স্বাভাবিক অবস্থায় যে কথাগুলো আরশাদ কাউকে বলতে পারেনি, অস্বাভাবিক অবস্থায় বলে দিয়েছে অরাকে। এই ব্যাপারটাই যেন অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে। যে কথাগুলো আজ অরা জানে সেগুলো তো তার জানার কথাই ছিল না। কাল বাড়ি পৌঁছে বিছানায় ঢলে পড়ে আরশাদ। ঘুম নির্ঘাত এখনো ভাঙেনি। মতিউরকে জানিয়ে রাখা হয়েছে আরশাদের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যেন অরাকে খবর দেওয়া হয় একটা পার্টির নিমন্ত্রণ এসেছে। নববর্ষ উপলক্ষে পার্টির আয়োজন করেছে জনপ্রিয় অভিনেতা আরিয়ান আলম। আজ রাতের পার্টির নিমন্ত্রণ এসেছে আজ সকালে। এ আর নতুন কিছু নয়। সেলিব্রিটিরা হুটহাট করে পার্টির আয়োজন করে, আবার হুটহাট করে মানুষকে নিমন্ত্রণ দেয়। সাধারণত এ ধরনের নিমন্ত্রণ এলে অরা আরশাদকে জিজ্ঞেস না করে ভদ্রভাবে না বলে দেয়। বিনয়ী গলায় বলে, স্যার আজ ব্যস্ত আছেন, কিন্তু আপনার পার্টিতে অ্যাটেন্ড করতে পারলে তিনি অনেক খুশি হতেন। কথাটা এক বিন্দুও সত্য নয়। পার্টিটাটি আরশাদের একেবারেই পছন্দ নয়। তার থেকেও বেশি অপছন্দের একরাশ মানুষের মুখোমুখি হওয়া। তবে আজকের পার্টির কথা আলাদা। আরিয়ান আরশাদের অনেক ভালো বন্ধু। প্রায় একই সময় দুজনের আগমন ঘটে ইন্ডাস্ট্রিতে। আরশাদ মনে করে এই ইন্ডাস্ট্রিতে তার একমাত্র ভালো বন্ধু আরিয়ান। তাই তার নিমন্ত্রণ আরশাদকে না জিজ্ঞাসা করে ফিরিয়ে দেওয়া যায় না। মগ ভর্তি কফি বানিয়ে জানালার কাছে এসে বসলো অরা। কাল সারা রাত কি ভয়ঙ্কর ঝড়টাই না হলো, অথচ সেই ঝড়ের কোনো রেশ নেই আজকের প্রকৃতির মাঝে। মাথার উপর সূর্যটা ঠিকই ছড়িয়ে যাচ্ছে তার তীব্রতা। এরই মাঝে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে মতিউরের নাম। এর মানে একটাই, আরশাদ উঠে গেছে। অরা আর মতিউরের ফোন রিসিভ করলো না। আজ কেন জানি অযথা কথা ব্যয় করতে ইচ্ছা করছে না। অরা সরাসরি ডায়াল করলো আরশাদের নাম্বারে। কয়েকটা রিং হওয়ার পর ফোন রিসিভ করলো সে।
ওরা কিছু একটা বলতে যাবে তার আগেই অপর প্রান্ত থেকে আরশাদ গম্ভীর গলায় বলল, বাসায় চলে এসো ওরা, কুইক। কোনো মানে হয়? এই ছেলেটার কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। না হলে কেউ সরকারি ছুটির দিনে একটা ম্যানেজারকে কাজ করতে ডাকে? যদিও ইন্ডাস্ট্রির কাজের ধরনের সঙ্গে কর্পোরেট অফিসের কোনো মিল নেই। অনেক সময় এমনও হয় শুক্রবার দিন শুটিং পড়ে গেছে, ওরা উদযাপন করে না তো কি হয়েছে, ছুটি কাটানোর অধিকার তো সবারই আছে। হাজারো অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ওরা। আরশাদের নির্দেশের উপর দ্বিমত পোষণ করার সাহস বা ইচ্ছা কোনোটাই তার নেই। তার পেটের ভিতর হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আরশাদের বাড়িতে এর আগেও অসংখ্যবার তার যাওয়া হয়েছে, তবে কোনোবারই এই অনুভূতিটা হয়নি। কালকের ঘটনার পর থেকে আরশাদের মুখোমুখি হতে কেমন ভয় ভয় লাগছে, যদিও ভয়ের কোনো কারণ নেই। আরশাদের তো সেই ঘটনার লেশমাত্র মনেই নেই। আরশাদকে দেখে হতভম্ব মরে গেল ওরা। তার চোখে মুখে বিচিত্র এক প্রশান্তির ভাব, চোখ দুটোতে বিরাজ করছে একরাশ স্নিগ্ধতা। পরনে সাদা শার্টে যেন সেই স্নিগ্ধতা কয়েক গুণ বেড়ে গেছে। কে বলবে এই একই মানুষ গত রাতে ড্রিঙ্ক করে একাকার কাণ্ড ঘটিয়েছে। শেষ বিকেল সিনেমার শুটিং শেষ হয়েছে ঠিকই, কিন্তু শুটিং এর পরেও সিনেমার পেছনে অনেকটা সময় দিতে হয় অভিনেতাদের। বেশিরভাগ সময় যায় ডাবিংয়ের পিছনে। সিনেমায় আমরা অভিনেতাদের যে কণ্ঠস্বর শুনি তার কোনোটাই দৃশ্য ধারণ করার সময়কার নয়, সেগুলো আলাদা করে স্টুডিওতে ধারণ করা হয়। শুটিংয়ের সময় আশেপাশ থেকে নানা অবাঞ্ছিত শব্দ ভেসে আসতে পারে, যার ফলে সংলাপ পরিষ্কার শোনা যায় না। সংলাপ বুঝতে যাতে দর্শকের কোনো অসুবিধা না হয়, তাই শুটিংয়ের পর সকল দৃশ্যের সংলাপগুলো আলাদাভাবে স্টুডিওতে ধারণ করা হয়। এরপর এডিটের সময় দৃশ্যের উপর আলাদা ধারণকৃত সেই সংলাপগুলো বসিয়ে দেওয়া হয়। শেষ বিকেল সিনেমার পেছনে আর কতদিন ব্যয় করতে হবে তার একটা হিসাব করতে ওরাকে ডেকে পাঠানো। ওরা তার ল্যাপটপ খুলে বসেছে। আরশাদের আগামী দিনগুলোর শিডিউল ওখানেই গুছিয়ে লেখা আছে। আরশাদ গম্ভীর গলায় বলল, ডাবিং শেষ হতে কতদিন লাগবে? আমি ডিরেক্টরের সাথে কথা বলছি স্যার, তিনি বললেন আপনি সময় দিতে পারলে 4 থেকে 5 দিনের ভিতরেই শেষ হয়ে যাবে। তাহলে নেক্সট উইকের রবিবার থেকে বৃহস্পতিবার ডেট দিয়ে দাও। ওরা ভদ্রভাবে বলল, মঙ্গলবার দেয়া যাবে না স্যার, ওই দিন অ্যাডের প্রিমিয়ার ইভেন্টে যেতে হবে আপনাকে। আরশাদ বিরক্ত গলায় বলল। ও। আরশাদের বিরক্তির যথাযথ কারণ আছে। বিজ্ঞাপনের ইভেন্টে সাংবাদিকরা গিজগিজ করে, আরশাদকেও বাধ্য হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিতে হবে তাদের প্রশ্নের উত্তর। সেটা কোনো সমস্যা নয়, সমস্যা হলো সীমা অতিক্রম করে যাওয়া সাংবাদিকদের প্রিয় কাজ। আরশাদকে পেয়েই তারা অবাঞ্ছিত প্রশ্নে ঝুলি খুলে বসবে, সবটাই তার ব্যক্তিগত জীবনকে ঘিরে। ওরা বলল, তাহলে স্যার মঙ্গলবার আর শুক্রবার বাদে রবি থেকে শনিবার ওদের ডেট দিয়ে দিই। আরশাদ থমথমে গলায় বলল, হ্যাঁ শোনো, ওরা ইভেন্টের আগে সাংবাদিকদের ব্রিফিং করে দিবে, কোনো পার্সোনাল প্রশ্ন যেন না করে। 5 মিনিটের জন্য তাদের মুখোমুখি হব, যে কটা প্রশ্নের উত্তর দেব সবগুলো হবে অ্যাড নিয়ে। ওরা ভয়ে ভয়ে বলল, সিনেমা নিয়েও কোনো প্রশ্ন করতে পারবে না স্যার? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, পারবে, কিন্তু বেশি না। অ্যাডের ইভেন্ট আবার সিনেমার প্রশ্ন কিসের? ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, জি স্যার। এই সিনেমার প্রমোশন নিয়ে কয়দিন চেয়েছে? চেয়েছিল 15 দিন, কিন্তু আমি বলে দিয়েছি 5 দিনের বেশি দেওয়া সম্ভব না। 5 দিন? 5 দিন ধরে কিসের প্রমোশন করব? 3 দিনের বেশি দেওয়া যাবে না। আর কোথায় কোথায় ইন্টারভিউ দিতে যাব সেটাও আমি ঠিক করব। কোনো প্রকার প্রচারণা না করলেও আরশাদ হকের সিনেমা সুপারহিট হবে, এই সত্য সবার জানা। তবুও ভক্তদের কাছাকাছি থাকার উদ্দেশ্যে আরশাদ সিনেমার প্রচারে যায়। 4 বছর আগে আরশাদ প্রচারণার জন্য 15-16 দিন করে রাখত, তবে প্রতিটা নতুন সিনেমার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা যেন কমেই যাচ্ছে। এর আগের সিনেমার প্রচারের জন্য আরশাদ সময় দিয়েছিল 5 দিন, এবার 3-এ নেমে এলো। পরের সিনেমায় কতটুকু সময় রাখবে সে? একবেলা? ওরা বলল, স্যার আরেকটা কথা। কি? আরিয়ান আলমের ফোন এসেছিল, তিনি আজ তার বাড়িতে একটা পার্টি রেখেছেন, আপনাকে ইনভাইট করেছেন। ওরা মনে মনে ধমক খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। ভেবেছে এই কথাটা শুনে আরশাদ নির্ঘাত প্রচন্ড এক ধমক দিয়ে বলবে, এতদিনও কাজ শিখতে পারলে না? কতবার বলেছি এসব পার্টি ফাটিতে আমি যাই না। কিন্তু তাকে অবাক করে দিয়ে আরশাদ অনেকটা সময় ভেবে বলল, আমরা যাচ্ছি। ওরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল আমরা শব্দটা শুনে। তার মানে কি ওরাকেও তার সাথে পার্টিতে যেতে হবে? কি যন্ত্রণায় পড়া গেল। সেলিব্রিটিদের পার্টিতে সেলিব্রিটিরা যাবে, শুধু শুধু ওরাকে টেনে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? যদিও প্রয়োজনটা খুব ভালো করেই জানে ওরা। আরশাদের স্বভাব হুটহাট রেগে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটানো। কোনো কারণে পার্টিতে একরাশ মানুষের সামনে তুলকালাম কাণ্ড ঘটিয়ে তাকে সামলানোর মতো মানুষ একজনই আছে, ওরা। আরশাদের বাড়ি থেকে আপাতত বেরিয়ে এলো ওরা, আবারও আসবে সন্ধ্যার আগে আগে। সেই সময় আরশাদের গাড়িতে করে পার্টির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে তাদের। ওরা বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত। বাড়ি ফিরে যাবে?
পার্টির জন্য সাজগোজ করবে? একেবারেই না। সীমা ঠিকই বলে, অরার মতো রসকসীন মেয়ে এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সাজগোজের ঝামেলা চিরকাল সে এড়িয়েই গেছে, সাজতে গেলেই বিভ্রান্তি। এই যেমন আরিয়ান আলম আজ নববর্ষের দিনে পার্টি রেখেছে। এই পার্টিতে তার পোশাক কি হওয়া উচিত? তার কি লাল পেরে সাদা শাড়ি পরা উচিত, নাকি সেলিব্রিটিদের পার্টির উপযোগী জমকালো কোনো পোশাক পরা উচিত? বিভ্রান্তি এড়াতে ওরা সাজাই ছাড়ে দিয়েছে। এই মুহূর্তে তার পরনে হালকা মেরুন রঙের শার্ট, সাদা কোট আর নীল জিন্স। এই পোশাকে সে পার্টিতে যাবে, যা থাকে কপালে। চাকরির শুরুর দিকে ওরার ধারণা ছিল সেলিব্রিটি মানে বিশাল দোতলা বাড়ি, বাড়ির সামনে প্রকাণ্ড সুইমিং পুল, ঠিক যেমনটা আরশাদের রয়েছে। তবে আদতে এমনটা হয় না। সেলিব্রিটিরাও সাধারণ মানুষের মতো ফ্ল্যাট বাড়িতে থাকতে পারে, যেমন আরিয়ান, যদিও তার ফ্ল্যাটটা নেহায়াতই সাধারণ মানুষের মতো নয়। 5 বেডরুমের এই বিশাল ফ্ল্যাটে রয়েছে ফুটবল মাঠের সাইজের বসার ঘর। 50-60 জন অনায়াসে এই ঘরটাতে হাত পা ছড়িয়ে পার্টি করতে পারবে। এই ফ্ল্যাট আরিয়ান নতুন কিনেছে, সেজন্য হয়তো বাড়ির সমস্ত ফার্নিচার চকচক করছে। পুরোটা বসার ঘর জুড়ে পরিচিত মুখগুলোকে দেখতে পেল ওরা। সকলেই যে যার মতো কথাবার্তা বলছে, ছবি তুলছে। সকলের ঠোঁটেই লেগে আছে এক চিলতে হাসি আর পরনে ঝলমলে পোশাক। তবে এক নিমিষে চোখগুলো গিয়ে আবদ্ধ হলো বাড়ির মূল দরজায়। সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু আরশাদ। সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাড়িতে অন্যরকম এক মোহনীয় হাওয়া বয়ে গেল। কালো পাঞ্জাবিতে আজ তাকে অতিরিক্ত হ্যান্ডসাম লাগছে। আরশাদ প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন ছুটে এলো আরিয়ান। উৎসাহে উত্তেজনায় জড়িয়ে ধরল তার বন্ধুকে। আরিয়ান হতবাক গলায় বলল, আমি ভাবতেই বাইরে তুই আসবি। আরশাদ ক্ষীণ হাসি ঠোঁটে নিয়ে বলল, তুই আগের মতোই রয়ে গেলি, পিওর আইডল। আমি আবার কি করলাম? পয়লা বৈশাখে কেউ পার্টি শুরু করে? আসলে নতুন বাসায় সবাইকে ডাকা হয়নি, ভাবলাম ভালো একটা উপলক্ষ আছে, তাই আর কি। চল ওইদিকে যাই। এই বাড়ির আরেক আকর্ষণের বারান্দা। প্রকাণ্ড এই বারান্দায় দারুণ বসার ব্যবস্থা করেছে আরিয়ান। চোখের সামনে চারিদিকে সবুজ গাছগাছালি আর মাথার উপরে খোলা আকাশ। পার্টি উপলক্ষে বারান্দায় আজ চমৎকার আলোকসজ্জা করা হয়েছে। আরিয়ান আরশাদকে নিয়ে বসলো বারান্দায় থাকা কালো সোফাটায়। যদিও হোস্ট হিসেবে তার কর্তব্য সকল অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলা। এতদিন পর কাছের বন্ধুকে পেয়ে ভদ্রতা রক্ষা করার ব্যাপারটা তার মাথা থেকে উড়ে গেল। আরিয়ান বলল, তারপর কেমন চলছে? আরশাদ ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলল, আমার সব সময় ভালো চলে। চলবেই তো, দেশের সব থেকে বড় সুপারস্টার বলে কথা। আরশাদ মুখ বিকৃত করে বলল, আরে ধুর, আমি ওসব কিছুই করি না। সেটা তো তোর মনের ভুল। আমার কথা বাদ দে, তোর কি অবস্থা বল। আমাদের অবস্থা তো সেই 12 মাস একই থাকে। একটা সিনেমার সাইন করি, 2 দিন পর নিজেরাই প্রশ্ন করি কি মনে করে এই জঘন্য স্ক্রিপ্ট সাইন করেছিলাম। তবুও বাধ্য হয়ে শুটিং চলেই যাই। শুটিং শেষে গর্ব করে সবাইকে বলি এই সিনেমাটা একেবারে আলাদা, একেবারে নতুন, যদিও কাহিনী সেই 5 বছর আগেরই। আরিয়ানের কথায় হাসি পেয়ে গেল আরশাদের। কথাগুলো নেহায়েত মিথ্যা নয়। ক্যারিয়ারের শুরুর দিকে এমনটা আরশাদের সঙ্গেও হতো। সিনেমা রিলিজের আগের দিন মনে হতো, এমন বাজে সিনেমা আমি কি করে করলাম। এখন আর মনে হয় না। গত কয়েক বছর ধরে আরশাদ নিখুঁতভাবে স্ক্রিপ্ট বাছাই করে। আরশাদ, তুই ঠিক আছিস তো? আরশাদ সত্যের মতো করে মিথ্যা বলল, হ্যাঁ, ঠিক থাকবো না কেন? কারণ তুই বদলে গেছিস। একটা সময় ছিল প্রতি মাসে আমাদের দেখা হতো, অন্যান্য বন্ধুদের সাথে তোর গাজীপুরে বাংলোতে আড্ডার আসর বসাতো। সেই তুই আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিলি। 1 বছর পর আজ আমাদের দেখা হচ্ছে। অনেক সময় চুপ করে থেকে আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, সোশ্যাল এনজাইটি। আরিয়ান হতবাক গলায় বলল, কি বলিস, কবে থেকে? অনেক দিন হলো। ডক্টর কি বলে? থেরাপি নিতে বলো। তুই নিসনি? আরিয়ান আমার দম ফেলার সময় পর্যন্ত নেই, সেখানে আমি কিনা ঘন্টার পর ঘন্টা থেরাপি সেশনে গিয়ে বসে থাকবো। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি সহজে মানুষের সঙ্গে মিশতে পারে না। অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার কথা চিন্তা করলেও তাদের বুক কাঁপে। আরশাদের পেশাটাই হলো নতুন নতুন মানুষের সঙ্গে মেশার। শুটিং সেটে চেনা অচেনা কত মানুষ থাকে, সবার সঙ্গে মানিয়ে যে চলতে পারে সেই সফল হয়। আরশাদ এক সময় সে কাজ অনায়াসে করেছিল বলে আজ সে সফল, কিন্তু এখন তার মধ্যে নতুন নতুন মানুষের সঙ্গে মেশার ধৈর্য হারিয়ে গেছে। বসার ঘরে এক কোণে চুপচাপ বসে আছে ওরা। এই আরশাদের পাল্লায় পড়ে আজ তাকে এখানে আসতে হলো। একগাদা অচেনা মানুষের ভিড়ে নিজেকেই হারিয়ে ফেলছে বেচারি। অবশ্য অচেনা বললে ভুল হবে, সকলেই চেনা মুখ। ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, এরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে। কারোর সঙ্গে পরিচয় নেই বলে ওরা একা পড়ে গেছে। ওরা হঠাৎ খেয়াল করলো একটা মেয়ে হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে।
মেয়েটাকে ওরা চেনে, অভিনেত্রী আশফা খানম। দিন কয়েক আগে ওরা অবাক হয়ে খেয়াল করে তার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আশফা। কেন পাঠিয়েছে কে জানে। ওরা এমন তো বিখ্যাত ব্যক্তি না যাকে সেলিব্রিটিরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বেড়াবে। আশফা ওরার পাশে বসে উৎফুল্ল গলায় বলল, তুমি অরা তাই না, আরশাদ হকের অ্যাসিস্ট্যান্ট? বিরক্তিতে গা জ্বলে গেল ওরার। অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজারের মধ্যে জমিন আসমান পার্থক্য থাকা সত্ত্বেও অনেকে তাকে আরশাদের অ্যাসিস্ট্যান্ট বলেই মনে করে। ওরা ভদ্রভাবে বলল, ম্যানেজার। ও হ্যাঁ, আমি আশফা। আমি আপনাকে চিনি। আমাকে আপনি করে বলতে হবে না, আমরা তো প্রায় সমবয়সী। তুমি আমাকে তুমি করেই বলো। ওরা হাসি মুখে বলল, ঠিক আছে। ওরা মনে মনে এই মেয়েটার উদ্দেশ্য খুঁজে বেড়াতে ব্যস্ত। আরশাদের ম্যানেজার হওয়ার সুবাদে এই কয় বছরে বহু অভিনেত্রীদের সঙ্গে কথা হয়েছে তার। কখনো এমন পার্টিতে, কখনো শুটিং সেটে। প্রত্যেকে সেদে সেদে বাড়তি আহ্লাদ দিয়ে কথা বলতে এসেছে ওরার সঙ্গে। কারো উদ্দেশ্য আরশাদের সিনেমায় নায়িকা হওয়ার সুযোগ খোঁজা, আর কারো উদ্দেশ্য ভিন্ন কিছু। এই মেয়েটার উদ্দেশ্য কি কে জানে। আমি তোমার ছবি দেখি ফেসবুকে, বাস্তবে কিন্তু তুমি ছবির থেকেও বেশি সুন্দর। ওরা কৃত্রিম হাসি নিয়ে বলল, থ্যাংক ইউ। তুমি বাস্তবে সিনেমার পর্দায় দুই জায়গাতেই সুন্দর। ইতিমধ্যে কথোপকথনের প্রতি বিরক্ত ধরে গেছে ওরার। এই মুহূর্তে এখান থেকে পালিয়ে বাঁচতে পারলে ভালো হতো। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কত বছর ধরে আরশাদের সাথে কাজ করছো? 4 বছর। ওয়াও, ইউ হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স। নট মাচ অ্যাকচুয়ালি। আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। আমিও প্রায় 4-5 বছর হলো অভিনয় করছি। একটা সময় নাটক করেছি, এবছর সিনেমা করলাম। আমি তোমার সিনেমা দেখেছি। তাই? কেমন লেগেছে তোমার? অনেক ভালো লেগেছে। মনে মনে বারবার একটাই প্রশ্ন করে যাচ্ছে ওরা, এই কথোপকথন শেষ হবে কখন। আশফা হাসি মুখে বলল, থ্যাংক ইউ। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। হোয়াট ইজ ইট লাইক টু বি অ্যারাউন্ড আরশাদ অল দ্য টাইম? ইটস অ্যামেজিং। স্যার অনেক ভালো একজন মানুষ। আমার তোমাকে হিংসা হয় জানো। আরশাদ আমার সারা জীবনের ক্রাশ। আমার অনেক দিনের স্বপ্ন ওর সাথে একটা দিন কাটানোর, আর তুমি আমার সেই স্বপ্নটা প্রতিনিয়ত পূরণ করছো। সেরেছে। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল ওরা। এই মেয়ের উদ্দেশ্য তাহলে ভিন্ন কিছু। এই বিরক্তি আর সহ্য করা যাচ্ছে না। ওরা এমন মেয়ে খুব কম দেখেছে যে জীবনে একবার হলেও আরশাদের উপর ক্রাশ খায়নি। বেচারির যেখানেই যায় সেখানে একটা করে আরশাদের প্রেমে পাগল মেয়ে উপস্থিত থাকে। ভার্সিটি, পার্টি, এমনকি নিজের বাড়িতে পর্যন্ত রেহাই নেই। কোনো মানে হয়? আশফা হঠাৎ নিচু গলায় বলল, একটা সিক্রেট কথা জিজ্ঞেস করব, কাউকে বলবে না তো? কি সিক্রেট? আরশাদ কি সিঙ্গেল? রাগে বিরক্তিতে তাণ্ডব চালাতে ইচ্ছা করছে ওরার। এমন প্রশ্নের মানে কি? আরশাদ সিঙ্গেল হলে কি করবে এই মেয়ে? তার সঙ্গে প্রেম পর্ব শুরু করে দিবে? এতটাই সহজ? ওরা ভাবলো এই মেয়ের সঙ্গে মজা না নিয়ে তাকে ছেড়ে দেওয়া যাবে না। যদিও মজা নেওয়াটা আবার ওরার অভ্যাসে নেই। মাঝে মাঝে অভ্যাস লঙ্ঘন করতে ইচ্ছে করে, আজ যেমন করছে। ওরা দৃঢ় গলায় বলল, না স্যার, সিঙ্গেল না। নিমিষেই আশফার চোখে মুখে অন্ধকার নেমে এলো। আহারে, বেচারিকে আশাহত হতে দেখে এবার ওরার খারাপই লাগছে, আবার মনে মনে হাসিও পাচ্ছে। আশফা নিজেকে সামলানোর প্রাণপণ চেষ্টা করে বলল, ও আচ্ছা, সো হুজ দ্য লাকি গার্ল? ওরা ঠোঁটে প্রশস্ত হাসি টেনে বলল, সরি, ইটস ভেরি কনফিডেন্সিয়াল। পার্টিতে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে ফিরে আসছে ওরা আর আরশাদ। ড্রাইভ করছে আরশাদ, আর তার পাশের সিটে বসে থাকা ওরার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই ছেলের ড্রাইভিং এর উপর বিন্দুমাত্র ভরসা নেই। দেখা গেল কোন সময় গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে দিয়েছে। পার্টিতে যাওয়ার সময় ড্রাইভ করেছিল ওরা। নিজে ড্রাইভ করতে গেলেও ওরার ভয় হয়, তবে এতটা না। ভয়ের সঙ্গে সঙ্গে আবার ফিরে এসেছে সেই অস্থিরতা। গতকাল রাতের ঘটনা এতক্ষণ ভুলেই গিয়েছিল সে। আরশাদের সঙ্গে একান্তে গাড়িতে বসে কথাগুলো যেন আবারও মনে পড়ে গেল। আরশাদের সেই মলিন কণ্ঠস্বর, অশ্রুভরা চোখ, কুৎসিত সত্য, সবটা যেন এক নিমিষেই চোখের সামনে ভেসে উঠছে। মুহূর্তে গায়ে কাটা দিয়ে উঠল ওরার। না, এই অস্থিরতা নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। যে করে হোক অস্থিরতার এই জাল থেকে বেরিয়ে আসতে হবে তাকে। ওরা জানে কি করলে তার অস্থিরতা কমবে। লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো। ভয়ঙ্কর সেই কাজটাই সে করতে যাচ্ছে। এই কাজের পর আরশাদের প্রতিক্রিয়া কি হতে যাচ্ছে কে জানে। রেগে মেগে কোনো প্রচন্ড প্রলয় যদি সে নিয়ে আসে। ওরা ভয়ে ভয়ে মুখ খুলল। স্যার, একটা কথা ছিল। সামনের দিক থেকে চোখ না সরিয়ে আরশাদ বলল, বলো। ওরা ইতস্তত করে বলল, আপনাকে একটা বিষয় জানানোর ছিল, মনে হলো আপনাকে জানানো দরকার। আরশাদ এবার বিরক্ত গলায় বলল, হ্যাঁ বলো। এত সাসপেন্ড ক্রিয়েট করে কি আছে?
শুকনো ঢোক গিলে অরা বলল, স্যার কাল রাতে আপনি ড্রাঙ্ক ছিলেন। আমি যখন আপনাকে ফিরিয়ে আনতে যাই তখন আপনি আমাকে অনেকগুলো কথা বলেছেন। আপনার হয়তো মনে নেই কথাগুলো, আপনার জীবন নিয়ে, আপনার অতীত নিয়ে। আমি শুনতে চাইনি, কিন্তু বিন্দুমাত্র অবাক না হয়ে আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, মনে থাকবে না কেন? মনে আছে। কেন, কি সমস্যা সেটা নিয়ে? অরা হতবিহ্বল গলায় বলল, স্যার আপনার মনে আছে? ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা নিয়ে আরশাদ বলল, ওরা অজস্র পরিমাণ ড্রিঙ্ক করলেও আমি নিজের উপর কন্ট্রোল হারাই না। তার মানে সবটাই মনে আছে আরশাদের? নিজের উপর নিয়ন্ত্রণ হারায়নি সে? তাহলে কেন বলল নিজের সব থেকে গভীরতম গোপন কথাটা অরাকে? অরার বিস্ময়ে সীমা রইল না। আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, বহুদিন ধরে মনের ভেতর কথাগুলো জমিয়ে রেখেছিলাম। কাল কেন জানি মনে হলো সেগুলো আর ধরে রাখতে পারছিলাম না। ওই কথাগুলো কাউকে না বললে দম বন্ধ হয়ে মরেই যাব। ওই মুহূর্তে মাথায় একটাই ভরসা নাম আসছিল, তোমার নাম। অরার বিস্ময়ে এবার সকল সীমা ছাড়িয়ে গেল। আরশাদ এতটাই ভরসা করে তাকে? এও সম্ভব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।